সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, পাচ্ছি। আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারবেন লাস্ট ক্লাস আমরা কোথায় কমপ্লিট শেষ করেছিলাম? স্যার আজকে প্রসপেক্টাস ধরার কথা ছিল। প্রসপেক্টাস ধরার কথা ছিল। জি স্যার। আজকে আমাদের কত নম্বর ক্লাস? স্যার 3 নাম্বার। আর মাঝখানে স্যার আরেকটা ক্লাস নিছিল মানে আরেকজন স্যার। প্রথম দিন দুইটা ক্লাস ছিল একসাথে, রাইট? না স্যার, এরপরও স্যার আরেকদিন নিছিলেন স্যার, যে শেয়ারের বিষয়গুলা, ক্যাপিটালের বিষয়গুলা স্যার বুঝিয়েছিলেন। 3 দিন দেখা হয়েছে, এই তো? জি স্যার। আমাদের প্রথম দিন দুইটা ক্লাস হয়েছে, মানে আমাদের 4টা ক্লাস হয়েছে। যেটা হয়েছিল আমাদের গত ক্লাসে প্রসপেক্টাস ছিল, কিন্তু প্রসপেক্টাসটা আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি এবং আপনাদেরকে ওই প্রসপেক্টাসটা শেয়ার করেছিলাম। সেই জন্য আমরা শেয়ার ক্যাপিটালের জেনারেল নলেজ গুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাই না স্যার? জি স্যার স্যার। ওকে। প্রসপেক্টাস থেকে আসলে আমাদের অনেক বেশি কিছু আসার নাই, সেটা আমরা এর আগেও আলোচনা করেছি। সেটা ছিল শুধুমাত্র প্রসপেক্টাসে কি কি জিনিস কভার করতে হয়, কন্টেন্টস গুলো কি কি থাকে। আর আপনাদেরকে তো আমি এটার জন্য কি দিয়েছিলাম, ওয়ালটনে একটা প্রসপেক্টাস দিয়েছিলাম না? জি স্যার, দিয়েছেন। ওইটা দিয়েছি জাস্ট একটু গো থ্রু করার জন্য, যাতে সহজে মনে থাকে। এই যে প্রসপেক্টাস, এই প্রসপেক্টাসের মধ্যে কম্পোনেন্টস গুলা কি কি থাকে সেগুলো এখানে বলা আছে। আর হচ্ছে এটার এখানে এইটুকু যে যে অংশটুকু এখানে দেখেন, এই যে প্রসপেক্টাস সাবমিট করতে হবে সেটা রিকোয়ারমেন্ট এখানে বলা আছে। আর যদি ঠিক মতো কমপ্লায়েন্সটা না করে এটার জন্য জরিমানা আছে। কত আছে দেখেন, এই যে পানিশেবল 5000 টাকা, 5000 টাকা পর্যন্ত
জরিমানা হবে। এরপরে এই যে এখানে যেগুলো আছে যে এগুলার ফরম্যাট গুলো, এগুলো দেখেন আমরা সব আলোচনা করেছি, ডিক্লারেশন, কমপ্লায়েন্স ফরম্যাট, সিচুয়েশন, অফিস, এগুলো আমরা কি, এগুলো জাস্ট এই ফরম্যাট না, এটা এখান থেকে এক্সামে ওরকম আসার মতো তেমন কিছু নাই। এটা হচ্ছে যে জাস্ট নোটিশটা এখানে মনে রাখতে হবে, শুধু এই অংশটুকু দেখেন যে এই ডিক্লারেশন অফ কমপ্লায়েন্স, এটা এটা হচ্ছে ফর্ম 1। পরীক্ষা যদি আসে যে ডিক্লারেশন অফ কমপ্লায়েন্স নিচের কোন ফর্মে থাকে, ফর্ম 1, 2, 3, 4 এরকম দিল, তাহলে আমরা আনসারটা দিব কি, 1 দিব। আর হচ্ছে যে রেজিস্টার্ড অফিস, সেটা হচ্ছে ফর্ম 6 এর মাধ্যমে আপনি এটা নোটিশ দিয়ে জানাবেন। আর ডিরেক্টরস, ম্যানেজার এবং ম্যানেজিং এজেন্ট যারা আছেন, তারা কারা কারা, তাদের নাম ঠিকানা গুলা, সেটা হচ্ছে ফর্ম 12 এর মাধ্যমে দিবেন। আমরা যখন অডিটর হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে অডিট করতে যাই, বিভিন্ন কোম্পানিতে, তখন আমাদেরকে ফর্ম 10 এবং 12টা আমাদেরকে নিতে হয়। এই যে ফর্ম 10 এবং 12, ফর্ম 10 কারা থাকে, ফর্ম 10 হচ্ছে যারা কোম্পানি ডিরেক্টর কারা কারা, সেই লিস্ট আমরা কোথায় পাবো, ফর্ম 10। ফর্ম 10। কিন্তু আপনাদের এন্ড থেকে আমি সাউন্ডটা কম শুনতে পাচ্ছি কেন, আমার এখানে সাউন্ডে কোনো প্রবলেম কিনা সেটা আমি বুঝতে পারছি না। আমার কথা তো আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি? জি জি স্যার। স্যার। জি ওকে। স্যার। কিন্তু আপনাদের সাইড থেকে কেন যেন আমার এখানে সাউন্ডটা কম আসছে। যাই হোক, এই দুইটা ফর্ম আমরা অডিটে গেলে খুবই পরিচিত, আমাদের এটা লাগবেই। সেটা হচ্ছে ফর্ম 10 এবং 12। 10-এ কি থাকবে, 10 দেখলে আমরা বুঝতে পারবো যে ওই প্রতিষ্ঠানের ডিরেক্টর কারা কারা। তাহলে ডিরেক্টরদের লিস্টটা কোথায় পাবো, 10-এ। ফর্ম 10-এ। এবং সেইখানে ম্যানেজিং ডিরেক্টর কে, চেয়ারম্যান কে, ওগুলো এখানে উল্লেখ থাকবে। আর ফর্ম 12 হচ্ছে ডিরেক্টরস কারা, তাদের ইনফরমেশন, ম্যানেজার, ম্যানেজিং এজেন্ট এবং অডিটর, এই এদের নামগুলো কোথায় থাকবে। যেমন একটা কোম্পানির অডিটর, ওই বছরের জন্য অডিটর কে, এটা আমরা কোথায় গেলে খুঁজে পাবো, 12। ফর্ম 12-এ গেলে আমরা পাবো। এখান থেকে এই অংশটুকু শুধু আমাদের একটু ভালো করে জানতে হবে, যেগুলো ইয়েলো কালার করে দিয়েছে সেইটুকু, আর বেশি কিছু এখান থেকে পরীক্ষায় আসার মতো থাকে না। এগুলো জাস্ট ফর্মগুলো ফিল আপ করা। এই যে দেখেন এখানে কি বলছে, এখানে দেখেন আমি নোটিশ অফ রেজিস্টার্ড অফিসের যেই আপনি নোটিশটা দিবেন, সেটা দেখেন লাস্টে এখানে একটা ইয়েলো করা আছে, রেজিস্ট্রার উইদিন কি 28 days অফ ইনকর্পোরেশন অফ দ্য অর অফ দ্য চেঞ্জ, মানে যেদিন কোম্পানিটা ইনকর্পোরেশন হইলো সেই দিন থেকে 28 দিনের মধ্যে, অথবা কোম্পানি যদি ঠিকানা চেঞ্জ হয়, তাহলে অ্যাড্রেস চেঞ্জ হলে অ্যাড্রেস চেঞ্জের কত দিনের মধ্যে রেজিস্ট্রারকে জানাতে হবে, আরজিসি কে জানাতে হবে। 28 দিনের মধ্যে। এই এই যে দেখেন, যেটা যেটা পরীক্ষা আসার মতো প্রত্যেকটা আমি কিন্তু আপনাদের জন্য লোকেট করে রেখেছি। এই যে পার্টিকেল অফ ডিরেক্টরস ফর্ম 12, এটার মধ্যে দেখেন কি থাকে, এখানে এই যে এখানে এই 1, 2, 3 দিয়ে এদিকে এবিসিডি দিয়ে, এখানে নিচে থাকবে যে ম্যানেজিং ডিরেক্টর, এমডি, চেয়ারম্যান, তাদের পজিশন গুলা এখানে দিয়ে এই এই লিস্টটা ফিল আপ করা থাকে। এবং লাস্টে কাট থাকে যে তারপর হচ্ছে ম্যানেজার কারা কারা, তাদের নামগুলা থাকে, মানে সিনিয়র ম্যানেজমেন্ট আর কি, তাদের নামগুলো থাকে। দেন হচ্ছে অডিটর, লাস্টে কার নাম থাকে, অডিটরের। অডিটর। তাহলে একটা কোম্পানির অডিটরের, ওই কোম্পানির অডিটর একটা নির্দিষ্ট বছরের জন্য কে ছিলেন, সেটা আমরা কোন ফর্মটা দেখলে বুঝতে পারবো, ফর্ম 12। 12, রাইট। আর ওই কোম্পানির ডিরেক্টর হিসেবে কনসেন্ট দিয়েছেন কোন 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 শেয়ার হোল্ডার, এই লিস্টটা ফর্ম কোথায় 10। পাবো, ফর্ম 10। এখানে, রাইট। এই যে দেখেন ফর্ম, এটা কি, কনসেন্ট অফ ডিরেক্টর টু অ্যাক্ট, তাহলে এইটা দেখেন, এইটা হচ্ছে দেখেন কনসেন্ট অফ ডিরেক্টর, এটা হচ্ছে প্রত্যেকজন ডিরেক্টর ফর্ম 9 এর মাধ্যমে আলাদা আলাদা করে সে যে ডিরেক্টর হতে চাচ্ছে, সে যে কনসেন্ট দিচ্ছে, এটা ইন্ডিভিজুয়ালি 10 জন যদি ডিরেক্টর হয়, 10 জনে এইরকম ফর্ম 9 10 জনে আলাদা আলাদা করে 10টা ফিল আপ করে সাইন করে দিবে। আর ফর্ম 10 হচ্ছে কি, এই 10 জনের নামটাই ওই লিস্টের মধ্যে থাকবে, এবং এটা ম্যানেজিং ডিরেক্টর হইতে পারে, চেয়ারম্যান অথবা অন্য কোনো ডিরেক্টর সাইন করে কি করবে, এটা এই লিস্টটা জমা দিবে। দেখেন দুটোর মধ্যে পার্থক্য একটু খেয়াল করেন। এটা ফর্ম 1, ফর্ম 10টা কোথায়, এটা হচ্ছে 12। 9 হচ্ছে ইন্ডিভিজুয়াল, 9 কি
প্রত্যেকজন ডিরেক্টর এই ফর্মটা ফিল আপ করে 10 জন হয় 10 জন, 15 জন হলে 15 জন কি করবে, সবাই আলাদা আলাদা করে তার ফর্মটা ফিল আপ করে সাইন করে দিবে। আর ফর্ম 10 হচ্ছে এই যে 10 জন দিল আলাদা আলাদা করে, এই 10 জনের একটা সম্মিলিত লিস্ট এখানে থাকবে। সেই লিস্টে যে কোনো একজন ডিরেক্টর অথবা ম্যানেজিং ডিরেক্টর অথবা চেয়ারম্যান সাইন করে এটা আরজিসিতে জমা দিবেন। আর এই অংশটুকু আমরা সবাই জানি, এটা কমেন্সমেন্ট অফ বিজনেস সেকেন্ড ক্লাসের দিকে আমরা আলোচনা করেছিলাম, মানে প্রথম দিনই। সেটা ছিল এরকম, মনে পড়ে কিনা দেখেন, যে যদি একটা লিস্টেড কোম্পানি হয় তাহলে সে ইনকর্পোরেশন সার্টিফিকেট মানে কোম্পানি রেজিস্ট্রেশন হলেই ব্যবসা শুরু করতে পারবে কি, নাকি অন্য কোনো ফর্মালিটিস আছে? না স্যার, কমেন্সমেন্টের সার্টিফিকেট লাগবে। এটা এখানে এসে বলছে, এটা আমরা আগে আলোচনা করেছি। তাহলে একটা পাবলিক, এই দেখেন এই যে পাবলিক কোম্পানি, প্রাইভেট না, পাবলিক কোম্পানি যদি হয় তাহলে সে কি করতে হবে, তার বিজনেসটা শুরু করতে পারবে কখন, সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট বিজনেস যদি পায় তাহলে সে শুরু করতে পারে, তার আগ পর্যন্ত বিজনেস স্টার্ট করতে পারবে না। এবং এখানে বলছে যে এই সার্টিফিকেটটা যে দিবে এটার জন্য কিছু প্রি কন্ডিশন আছে, কিছু কন্ডিশন ফুলফিল করলে দেন গিয়ে সার্টিফিকেট অফ কমেন্সমেন্টটা ইস্যু করা হয়। কি কি কন্ডিশন, এই যে এখানে দেখেন 4টা কন্ডিশন এখানে বলা আছে। কি কি? মিনিমাম সাবস্ক্রিপশন হ্যাজ বিন রেজড, মানে যতটুকু সাবস্ক্রিপশন তারা মিনিমাম রেজ করার প্ল্যান করেছে ততটুকু হয়েছে। এই মিনিমাম সাবস্ক্রিপশন বলতে কি বোঝায়? মিনিমাম সাবস্ক্রিপশন হচ্ছে একটা পাবলিক লিমিটেড কোম্পানি যখন পাবলিকের কাছ থেকে শেয়ার ইস্যু করে টাকা নেওয়ার জন্য প্ল্যান করে, সে টাকাটা নিয়ে কি করার জন্য, এই যে টাকাটা সে নিতে চায়, ফান্ডটা নিতে চায়, এটা দিয়ে কি করবে সে বলেন তো? একটা কোম্পানি টাকা যে পাবলিক থেকে নিবে, টাকাটা নিয়ে কি করবে? স্যার বিজনেস অপারেট করবে। ওকে, তাহলে একটা কোম্পানি কখন পাবলিকের কাছ থেকে ফান্ড চাইবে, দ্যাট মিন্স তার বিজনেসটা সে এক্সপানশন করবে, কি করবে, অথবা অনেক বড় করবে, নতুন আরেকটা এডিশনাল ফ্যাক্টরি করবে, অথবা নতুন মেশিনারিজ করবে, বিল্ডিং করবে, ইনফ্রাস্ট্রাকচার বড় করবে, রাইট, বিজনেসটা বড় করবে। তো সেই জি ক্ষেত্রে তখন তার নিজস্ব ফান্ডে আর হচ্ছে না, তখন সে পাবলিকের কাছ থেকে ফান্ড চায় বড় আকার বিজনেসটা করার জন্য। তাহলে তার একটা প্ল্যান থাকে না, যে আমি আহ, এই বিজনেসটা এক্সপানশন করে এই জায়গায় যেতে গেলে, আমার ক্যাপাসিটি 5 লাখ টন পর্যন্ত যেতে গেলে আমি আরো 2টা 5 তলা বিল্ডিং করতে হবে, এরকম 2টা ফ্যাক্টরি শেড করতে হবে, এরকম 50টা মেশিনারিজ লাগবে, এরকম তার একটা রিকোয়ারমেন্ট থাকে না? কি কি? জি স্যার। এইটা দেন হচ্ছে এই যে এগুলো করবে, সেট আপ করবে, এটা করার জন্য একটা জায়গা লাগবে না, ল্যান্ড লাগবে না? জি স্যার। তারপর হচ্ছে এইটা যে ইনস্টলেশন করবে এটার খরচ, তারপর এটা অপারেশনটা চালু করার জন্য সেলস করে প্রফিট জেনারেট করার আগ পর্যন্ত তার 5-6 মাসের একটা কি ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে না? জি স্যার। এই সবগুলো সে চিন্তা করে টোটাল একটা হিসাব করে যে মিনিমাম 200 কোটি, 50 কোটি, অথবা 500 কোটি, অথবা 1000 কোটি টাকা না হলে, আমি যে পাবলিক থেকে ফান্ডটা নিব, মিনিমাম এত টাকা না হলে আমার ওই উদ্দেশ্যটা কি হবে না, ফুলফিল ফুলফিল হবে। হবে না, পারপাসটা ফুলফিল হবে না। যদি পারপাস ফুলফিল না হয়, মিনিমাম যতটুকু টাকা দরকার ওইটা যদি না আপনি রেজ করতে পারেন, তাহলে এই পাবলিকের কাছে শেয়ার দিয়ে কি আপনার বিজনেসটা এক্সপানশন করা সম্ভব হবে? না স্যার। সে আপনার পাবলিকের কাছে আপনি অফার অফার করছেন 1000 কোটি টাকা শেয়ার ক্যাপিটাল, কিন্তু আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 500 কোটি টাকা। কত কোটি টাকা? 500 কোটি। 500 কোটি টাকা। তাহলে এই 500 কোটি টাকা যদি দেখেন যে আপনি পাবলিকের কাছে শেয়ার ইস্যু করে 500 কোটি টাকা কালেক্ট হচ্ছে না, তাহলে কিন্তু আপনার এই অফারটা কি হবে না, অ্যাপ্লিকেবল হবে না। অ্যাপ্লিকেবল হবে না। আপনাকে ওয়েট করতে হবে। তাহলে আপনি কমেন্সমেন্ট সার্টিফিকেট ততক্ষণ পর্যন্ত পারবেন না যতক্ষণ পর্যন্ত ওই যে আপনার মিনিমাম সাবস্ক্রিপশন 500 কোটি, এইটা যতক্ষণ পর্যন্ত না আপনার কনফার্ম হচ্ছে। বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। স্যার এখানে এই তাই মিনিমাম বলছে, সাবস্ক্রিপশন কোথায় উল্লেখ করা থাকে? এটা ওই যে প্রসপেক্টাসে উল্লেখ করা থাকে স্যার। ওকে। এটা কোথায় বলা থাকে? প্রসপেক্টাসে বলা প্রসপেক্টাস। থাকে। আপনাকে দেখবেন যে আমি যে আপনাকে ওই ওয়ালটনের প্রসপেক্টটা দিয়েছি, এটা আপনি মনে হয় খুলে ভিতরে পড়েন নাই, এই প্রথম 2-3 পেজের মধ্যেই পাওয়ার কথা, আপনি পড়েন নাই মনে হয়, তাই না স্যার? একটু পড়তে হবে স্যার, না হলে যোগের সাথে তাল মেলানো যাবে না। এভরি ডিরেক্টর হ্যাজ পেইড দ্য মানি পেয়েবল, যে ডিরেক্টর যারা, তারা যদি তাদের শেয়ারের এগেন্সে তারা যেটুকু শেয়ার সাবস্ক্রাইব করছে, মনে করেন আপনি যদি মিনিমাম শেয়ার থাকে না, ওই যে কোয়ালিফিকেশন শেয়ার,
একজন ডিরেক্টর হওয়ার জন্য, মনে আছে কি স্যার? জি জি স্যার। স্যার। যদি হয় যে ওই কোম্পানির মিনিমাম কোয়ালিফিকেশন শেয়ার যে হচ্ছে যে ডিরেক্টর হওয়ার জন্য এটা হচ্ছে 10,000 নাম্বার অফ শেয়ার, তাহলে একজন ডিরেক্টর যদি 10,000 নাম্বার অফ শেয়ার যদি সে কি না করে, 10,000 শেয়ার সে যদি সাবস্ক্রাইব না করে, তাহলে কি সে ডিরেক্টর হতে পারবে? এটার জন্য এলিজিবল হবে? না স্যার। না স্যার। হবে না। না স্যার। ওকে, তার 10,000 শেয়ার সেই এলিজিবল হইলো, কিন্তু সে যদি পেমেন্টটা ক্লিয়ার না করে, আনপেইড থাকে, তাহলে হতে পারে। যদি আনপেইড থাকে তাহলে সেক্ষেত্রে বলছে যে এটা কমেন্সমেন্ট সার্টিফিকেট কি করা হবে না, দেওয়া হবে। ডিরেক্টরদের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? ডিরেক্টরদের ক্ষেত্রে। ডিরেক্টর। নো মানি ইজ রিপেয়েবল ফর failure to obtain stock exchange recognition for the shares where such recognition was promised। মানে এই যে আপনি আইপিও তে আসবেন, এরপরে এটা কি শেয়ার মার্কেটে কেনা বেচা হবে না? পাবলিকে আসলে যে কোনো জি স্যার। স্টক এক্সচেঞ্জে লিস্টেড হইতে হয়, তাই না? জি স্যার। এখন আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন, কিন্তু দেখা গেল যে আপনার এটা কি হয় নাই, অ্যানাউন্সমেন্টটা ফেল করেছে, তাহলে বলছি সেক্ষেত্রে কোনো পেমেন্ট করা যাবে না। নো মানি ইজ রিপেয়েবল ফর ফেইলিউর টু অবটেন স্টক এক্সচেঞ্জ রিকগনিশন ফর দ্য শেয়ার হোয়ার সাচ রিকগনিশন ওয়াজ প্রমিসড। রিকগনিশন করে দিবে এটা ঢাকা স্টক এক্সচেঞ্জ বলেছিল, কিন্তু তারা এটা করে নাই। কিন্তু আপনি যদি এই স্টক এক্সচেঞ্জে অ্যানাউন্সমেন্ট না হন, আর তাহলে সেক্ষেত্রে কি হবে না, কনসমেন্ট সার্টিফিকেট দিবে না। A duly verified declaration by a director or the secretary has been filed with the register that the above requirement, মানে ওই যে উপরে যে ফর্মালিটিস গুলা, এগুলা ঠিকভাবে সম্পন্ন হয়েছে এরকম একটা ডিক্লারেশন দিতে হবে। এটা কে দিতে দিতে পারবে? পরীক্ষা আসতে পারে যে এই কমপ্লায়েন্সের ডিক্লারেশন কে দিবে? ডাইরেক্টর অর সেক্রেটারি। ডাইরেক্টর অর সেক্রেটারি দিবে। পরীক্ষায় দিল যে ডিরেক্টর অথবা চেয়ারম্যান, তারপর বললো যে ম্যানেজিং ডিরেক্টর, তারপর বললো যে ডিরেক্টর অর সেক্রেটারি, তাহলে আনসার কোনটা সঠিক হবে? ডিরেক্টর অর সেক্রেটারি। ওকে। এখন যদি কোনো কোনো পাবলিক কোম্পানি কি করে, প্রসপেক্টাস সে ইস্যু করতে না পারে, তার ক্ষেত্রে বলছে যে সে প্রসপেক্টাস না ইস্যু করলে সেক্ষেত্রে প্রসপেক্টাসের পরিবর্তে সে একটা স্টেটমেন্ট ইস্যু করতে পারে। ফর্মাল একটা স্টেটমেন্ট দেওয়া আছে, সেই স্টেটমেন্টের ফরম্যাট অনুযায়ী সে দিতে পারে একদম ফর্মাল। আপনার যে আমরা প্রসপেক্টাস বই আকারে বের করে সে পারে নাই, কিন্তু ওই স্টেটমেন্টের যে ইনফরমেশন গুলো আছে ওইভাবে যদি সে ফিল আপ করে দেয়, প্রসপেক্টাসের পরিবর্তে সেই স্টেটমেন্টটাকে কি করা হবে, অ্যাকসেপ্ট করে নেওয়া হবে। যা ডিরেক্টরস হ্যাড পেইড মানি, এবং সেখানে কি বলতে, ডিরেক্টরসরা যে টাকা দিয়েছে শেয়ার এগেইনস্টে, সেটা ডিক্লারেশন অফ দা ডিরেক্টর, ওই সেম উপরে ডিক্লারেশনটা দিতে হবে যে সকল ধরনের কন্ডিশন কি হয়েছে, ফুলফিল হয়েছে। তো আমরা আজকের আলোচনায় চলে আসবো। আজকের আলোচনা হচ্ছে আমাদের ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটালে গত ক্লাসে আমরা অনেক আলোচনা করেছিলাম, তাই না স্যার? জি স্যার। ওকে, সেখানে আমরা কি আলোচনা করেছিলাম? বলেছিলাম যে অথরাইজড ক্যাপিটাল, তাই না? অথরাইজড ক্যাপিটাল বলতে কি আমরা বুঝাইছিলাম বলেন তো স্যার? অথরাইজড ক্যাপিটাল বলতে কি বুঝি? ম্যাক্সিমাম ক্যাপিটাল ম্যাক্সিমাম এই কত কোম্পানি টাকার ক্যান শেয়ার ছাড়তে রাইজ। পারবে? ম্যাক্সিমাম মানে ক্যাপাসিটি। একটা কোম্পানি সর্বোচ্চ কত পর্যন্ত শেয়ার ক্যাপিটাল রেজ করতে পারবে, রাইট? জি স্যার। এই যে দি অ্যামাউন্ট অফ মানি which it is authorized by its memorandum to raise generally by issue of shares, শেয়ার ইস্যু করে তার মেমোরেন্ডাম অনুযায়ী সে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত শেয়ার ক্যাপিটাল রেজ করতে পারবে, সেটাকে বলছে কি অথরাইজড ক্যাপিটাল, রাইট? এখন একটা কোম্পানি সহজভাবে যদি আমরা চিন্তা করি, একটা কোম্পানি ধরে নিলাম যে 100 নাম্বার অফ শেয়ার হচ্ছে তার অথরাইজড ক্যাপিটাল। কত নাম্বার? 100 শেয়ার, তার অথরাইজড ক্যাপিটাল। তো সেখান থেকে শুরুতে কি করবে, ওই শেয়ার হয়তো 80টা শেয়ার বা 70টা শেয়ার বা 60টা শেয়ার কি করবে, ইস্যু করবে, অফার করবে। ইস্যু যখন করলো, তাহলে ইস্যু করলো কতটা, ধরে নিলাম 80টা, কতটা 100 এর মধ্যে 80 শেয়ার তারা ইস্যু করেছে। ইস্যু করলে দেন কি করবে, এটা হলো ইস্যু করা মিন্স হচ্ছে অফার দেওয়া। কি করা? অফার দেওয়া। কোম্পানি থেকে অফার করলো যে আমি এই 80 শেয়ার বিক্রি করব। ওকে, দেন যারা শেয়ার হোল্ডার হতে চায় বা মেম্বার হতে চায় তারা কি করবে, ওই 80টা শেয়ার
নেওয়ার জন্য কনসেন্ট দিবে নাকি, অ্যাকসেপ্টেন্স জি দিবে। স্যার। এই যে কনসেন্ট বা অ্যাকসেপ্টেন্স দিল, সেটাকে বলে সাবস্ক্রাইব। তাহলে প্রথমে অথরের শেয়ার ক্যাপিটাল থাকলো, সেখান থেকে একটা পোর্শন আমরা ইস্যু করার জন্য কোম্পানি প্ল্যান করলো, সেটা সে অফার করলো। এই ইস্যু সেটাকে বলছে ইস্যুড শেয়ার ক্যাপিটাল, যেটা অফার করছে সেটা হচ্ছে ইস্যুড 80। তাহলে 100 হচ্ছে তার অথরাইজ ক্যাপিটাল, নাম্বার অফ শেয়ার। আর 80 বলছে সে ইস্যু করার জন্য অফার করেছে, তাহলে এটা ইস্যুড শেয়ার ক্যাপিটাল 80 নাম্বার অফ শেয়ার, যত টাকা পার শেয়ার সেটা দিয়ে গুণ করবো, তাই না? দেন এই যে 80 থেকে দেখা গেল যে অফার দেওয়ার পর 60 নাম্বার অফ শেয়ার কি হয়েছে, অ্যাকসেপ্ট করেছে, সাবস্ক্রাইব তাহলে এটা সাবস্ক্রাইব হয়েছে। দেখেন অথরাইজ ছিল 100, অফার করেছি আমি 80, তার মধ্যে 60 কি করেছে, সাবস্ক্রাইব করেছি। অ্যাকসেপ্ট করেছে, তাহলে এটা সাবস্ক্রাইব হয়েছে। এই যেটা সাবস্ক্রাইব হয়েছে সেখান থেকে আমি আবার পেমেন্ট করার জন্য কি করব, রিকোয়েস্ট করবো, তাই না? কল করব যে তুমি যে শেয়ার নিয়েছিলে তোমার এই শেয়ারের এগেইনস্টে টাকা ডিপোজিট করো, রাইট? এই যে টাকা ডিপোজিট করার জন্য বলা হয় সেটাকে বলছে কলড আপ। সেটাকে কি বলে, কলড কলড আপ। আপ। এই যে কলড আপ করলাম, মনে করেন আপনি 10টা শেয়ার, এই 60টা শেয়ারের মধ্যে 6 জনের শেয়ার নিচ্ছেন 10টা করে, আপনি 10টা শেয়ারের নেওয়ার জন্য অ্যাকনলেজ করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাহলে 10টা যদি 100 টাকা করে, তাহলে কত টাকা, 1000 টাকা। 1000 টাকা নাকি? জি স্যার। তাহলে এই 1000 টাকা আপনাকে পে করার জন্য কোম্পানি কি করবে, কল করবে। তো এটাকে বলছে কল্ড। এই কল্ড করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। নিয়মটা হলো, এই যে 1000 টাকা, 1000 টাকা এট এ টাইম চাওয়া যাবে না। এট এ টাইম কি করা যাবে না, চাওয়া যাবে না। যাবে না। তাহলে কতটুকু চাওয়া যাবে, সর্বোচ্চ 1/4। কতটুকু, 1/4। 1/4। এদিকে সামনে গেলে আমরা পাবো 1/4 পর্যন্ত এট এ টাইম আপনি চাইতে পারবেন। এবং এই যে চাইলেন, এটার জন্য কমপক্ষে 14 দিন সময় দিতে হবে। কতদিন, 14 দিন। পেমেন্ট করার জন্য। আর এই যে তাহলে আমি যদি 1/4 দেই, তাহলে পুরো টাকাটা পেতে কয়বার মিনিমাম কল করতে হবে, 4 বার। 4 বার। 4 বার। এই যে তাহলে আমি 4 বার কল করব, তাহলে একটা কলের থেকে আরেকটা কলের সময় কতদিন ডিস্টেন্স হবে সেটাও কিন্তু কোম্পানি একটা বলে দিয়েছে। সেখানে বলেছে যে একটা কল থেকে আরেকটা কলের ব্যবধান কমপক্ষে 30 দিন হতে হবে। কতদিন হতে হবে, 30 দিন। কমপক্ষে 30 দিন হতে হবে। তো এটা বলা আছে, এদিকে নিচে গেলে পাবো, এখানে শেষের দিকে এসে পাবো। তাহলে আমরা বুঝলাম যে তাহলে কল আপ হলো, কল আপ হওয়ার পর এখন আমি টাকা পেমেন্ট করবো, রাইট? এখন জি কল স্যার। আপের জন্য যে আমাকে একটা নোটিশ দিবে, সেই নোটিশের মধ্যে বলা থাকবে যে এই 14 দিনের মধ্যে বা এই 20 দিনের মধ্যে বা এই 25 দিনের মধ্যে বা এই 30 দিনের মধ্যে পেমেন্টটা করতে হবে, এরকম টাইম উল্লেখ করা থাকবে নোটিশের মধ্যে, রাইট? আমাকে জি। ওই নোটিশ পিরিয়ডের মধ্যে কি করতে হবে, পেমেন্ট করতে হবে। টাকাটা পে করতে হবে। ওকে, আমি পে করলাম। এখন সে চাইলো, যতটুকু কল করলো আমি পুরোটা দিলাম না, আংশিক দিলাম, তাহলে কল আপের মধ্যে কিছু থেকে যাবে। আর যদি পুরোটা পে করে দেয়, তাহলে কল আপটা পুরোটা কিসে কনভার্ট হয়ে যাবে, পেইড আপে। পেইড অ্যাপে। আর যদি আংশিক পেমেন্ট করি, তাহলে কিছু অংশ থেকে যাবে কল অ্যাপে, আর যেটা পে করেছি সেটা কোথায় চলে আসবে, পেইড পেইড আপে। আপে। এইটুকু বুঝতে কি কোনো অসুবিধা আছে স্যার? গত ক্লাসে নিশ্চয়ই আমরা এগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম স্যার। জি স্যার স্যার। জি, স্যার সাবস্ক্রাইব করার পরে কি স্যার আমি এখান থেকে সরে আসতে পারি স্যার? আমি বলি যে না আমি সাবস্ক্রাইব করবো না। হ্যাঁ, সেটা তো সুযোগ আছেই। আপনি আহ আপনার কনসেন্ট উইথড্র করতে পারেন, কোনো অসুবিধা নেই। তখন কোম্পানি আবার এটা কি করবে, আপনার এটা ফরফিট করে নেবে। কি করবে, ফরফিট করে নেবে। কিন্তু সাবস্ক্রাইব করার পর তাকে নোটিশ দিলে আপনি যদি পেমেন্ট না করেন, সেক্ষেত্রে আপনি সরে আসতে পারবেন। কিন্তু সরে, এটার কোশ্চেনটা একটু পরে আনসার দিব, সামনে এটার আর একটু ডিটেলস আলোচনা আছে, আপনি একটু মনে রাখবেন, এটা আপনার আনসারটা আসবে একটু পরে, হ্যাঁ? এখন বলছি রিজার্ভ ক্যাপিটাল। অন্যগুলো যা বলছি এগুলো সব একটা সিকোয়েন্সে আছে। রিজার্ভ ক্যাপিটাল শব্দ থেকেই বুঝতে পারছি যে রিজার্ভ মানে ক্যাপিটালে কি থাকবে, সংরক্ষিত থাকবে। কি থাকবে স্যার, সংরক্ষিত থাকবে। কি জন্য সংরক্ষিত থাকবে, রিজার্ভ থাকবে? বলছে যে কোম্পানি চাইলে তারা, কোম্পানি একটা স্পেশাল রেজুলেশন করে সিদ্ধান্ত নিতে পারে যে কোম্পানির আনকল্ড ক্যাপিটালের একটা পোর্শন তারা ততক্ষণ পর্যন্ত রিজার্ভ রাখবে বা কল করবে না, আনকল্ড থাকবে, কলড আপ হবে না, যতক্ষণ পর্যন্ত না এটা কোম্পানি কি হয়, উইন্ডিং আপে যায় অথবা ডিজলিউশনে যায়। তার মানে কোম্পানি মনে করেন ওই যে আপনার
আমরা সাবস্ক্রাইব ক্যাপিটাল দেখেছিলাম কত, 60, নাম্বার অফ শেয়ার 100 টাকা করে, কত 6000 টাকা নাকি? এই জি 6000 টাকার মধ্যে যদি আমি 4000 কল করি, বাকি রইল কত আর? 4000। 2000। 6 থেকে 4 গেলে আরো 4000 থাকে নাকি? জি স্যার। জি স্যার। 6 থেকে 4 চলে গেলে কি আরো 4 থাকে? টু থাকে হবে স্যার। স্যার, স্যার 2 2000। থাকে। স্যার 2 টু থাকে। থাকে। ভুল বলার পর সঠিক আবার জিজ্ঞেস করলাম, তারপরে সেই ভুলটাই আনসার করতেছে। তো পরীক্ষা পাশ করবে কিভাবে? তাহলে তাহলে দেখেন ওই যে 2 রয়ে গেল, এখন কোম্পানি যদি সিদ্ধান্ত নেয় যে না আমি এই 2000 আমরা কল করি নাই, এইটাকে আমরা রিজার্ভ ক্যাপিটাল হিসেবে নিতে চাই, এবং এটা তখনই কল আপ করব যখন কোম্পানি কি হবে, উইন্ডিং আপে যাবে অথবা ডিসলিউশনে যাবে, কোম্পানিটা বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছি স্যার? জি স্যার। যদি পরীক্ষায় আসে যে এই রিজার্ভ ক্যাপিটাল কখন কল আপ করা হবে, কল করা হবে, আনসার কি হবে? উইন্ডিং আপ স্যার। উইন্ডিং আপ। পরীক্ষায় বিভিন্ন ধরনের সিনারিও দিবে, তাহলে আমরা সেখানে আনসার করতে হবে। আর শেয়ার কি? শেয়ার হচ্ছে আমাদের একটা কোম্পানির ক্যাপিটালের কি সর্বনিম্ন একটা ডিনোমিনেশন, তাই না? ভগ্নাংশ। একটা ক্যাপিটালের একদম সর্বনিম্ন ভগ্নাংশটাকে কি বলে? শেয়ার বলে। এবং ওই শেয়ারটা কি হয়, একটা নির্দিষ্ট নাম্বার হয়, এবং এটা পার শেয়ারে একটা ভ্যালু থাকে, নমিনাল ভ্যালু বা ফেস ভ্যালু, সেটা দিয়ে গুণ করলে আমরা এই শেয়ার ভ্যালুটা পেয়ে যাই। তাহলে শেয়ার হচ্ছে একটা শেয়ার, এ শেয়ার ইজ নট সাম অফ মানি এন্ড মেড আপ ভেরিয়াস রাইটস। আপনার হচ্ছে একটা শেয়ার যখন আপনি নিচ্ছেন, তাহলে এটা শুধু টাকাই, আপনার সাথে শুধু টাকারই লেনদেন হচ্ছে না, অন্য এখানে আপনার রাইটও জন্মাচ্ছে? রাইটও স্যার জন্মাচ্ছে। রাইট জন্মাচ্ছে। কারণ ওই শেয়ার আপনি কোম্পানি যদি কোনো প্রফিট করে বা লস করে, ওই শেয়ারের এগেইনস্টে আপনি কোম্পানির কাছ থেকে সেটা কি পাওয়ার অধিকার রাখেন, তাই না? তাই না? জি স্যার। আচ্ছা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিনা প্রিফারেন্স শেয়ার? জি স্যার। করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে প্রিফারেন্স শেয়ার হোল্ডার হচ্ছে জেনারেল শেয়ার হোল্ডারদের থেকে বা ইকুইটি শেয়ার হোল্ডার থেকে কি একটু আপার লেভেলে। কোথায়? একটু আপার লেভেলে। কেন? তাদেরকে একটা নির্দিষ্ট রেটে ডিভিডেন্ড দেওয়ার জন্য কি করা হয়েছে, প্রমিস করা হয়েছে। এবং এই ডিভিডেন্ডটা, এই প্রিফারেন্স শেয়ারটা দুই রকম হতে পারে। কয় রকম হতে পারে? 2 রকম স্যার। কিউমুলেটিভ, নন কিউমুলেটিভ। গত ক্লাসে কিন্তু আমরা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, তাই না স্যার? এই জি যেগুলো স্যার। দেখেন আজকে এখানে কাজে লাগছে। যদি নন কিউমুলেটিভ হয়, তাহলে কোনো বছর যদি কোম্পানির ডিভিডেন্ড দেওয়ার মতো ওইরকম প্রফিট না হয়, তাহলে সেইটা কি হয়ে যাবে, লেপস হয়ে যাবে, পরের বছর আর এটা কন্টিনিউশন হবে না। কিন্তু যদি কিউমুলেটিভ হয়, এবছর সে ডিভিডেন্ড দিতে পারছে না, হয়তো 5 লাখ টাকা ডিভিডেন্ড আসছিল, এটা দিতে পারছে না, প্রিফারেন্স শেয়ারের ডিভিডেন্ড, পরের বছর যখন প্রফিট হবে, এই বছরে 5 লাখ, পরের বছরে 5 লাখ সহ টোটাল 10 লাখ কি করতে হবে, পে প্রদান করতে করতে হবে। হবে স্যার। কিন্তু যদি নন কিউমুলেটিভ হয়, তাহলে ওই প্রথম বছরে 5 লাখ যে দিতে পারে না, সেটা কি হয়ে যাবে, সেটা তামাদি হয়ে যাবে, বাংলায় এর ইংলিশে বলে এক্সপায়ার হয়ে যাবে বা লেপস হয়ে যাবে। ঠিক আছে স্যার? আচ্ছা, ডেফার্ড শেয়ার, এটা দেখেন আমরা ডেফার্ড শেয়ার নিয়ে আলোচনা করি নাই। ডেফার্ড শেয়ার অর ফাউন্ডার শেয়ার, এটা হচ্ছে কাদের জন্য? এটা হচ্ছে একটা ক্লাস অফ পিপলের জন্য। দেখেন, একটা কোম্পানি যখন প্রতিষ্ঠা করে, উদ্যোক্তা থাকে না, ফাউন্ডার থাকে না, প্রমোটার থাকে তো নাকি? জি স্যার। এই যে তারা কষ্ট করে এই কোম্পানিটা প্রতিষ্ঠা করলো, এখন সেইখানে যদি এমন হয় যে তাদেরকে কিছু শেয়ার দেওয়া হবে, তারা যে এই সার্ভিসটা দিয়েছে বা বিজনেসটা তৈরি করেছে, এটার এগেইনস্টে তাদেরকে কি করা হবে, কিছু শেয়ার দেওয়া হবে। ওই শেয়ার, ওই ধরনের শেয়ারকে কি বলে, ডেফার্ড অর ফাউন্ডার শেয়ার বলে। এবং এই শেয়ারের ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, যে এই শেয়ার গুলা অ্যালটমেন্টের পরে বা আইপিওতে আসার পরে একটা নির্দিষ্ট সময়ের আগে এটা কি করা যাবে না, বিক্রি করা যাবে না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কি থাকতে হবে, টাইম ফ্রেম থাকে। অথবা ওই কোম্পানির যারা আন্ডার রাইটারের কাজ কি, আপনি মার্কেটে হয়তো 10 লাখ শেয়ার বিক্রি করবেন প্ল্যান করেছেন,
এখন আদৌ এটা বিক্রি হবে কিনা আপনি জানেন না। এই জন্য আন্ডার রাইটার কি করে, আপনাকে ওই 10 লাখ শেয়ার বিক্রির গ্যারান্টিটা দেয়। সে বলে যে যদি এটা না বিক্রি হয় তাহলে এটা আমি কি করব, এত পার্সেন্ট বা এতটুকুর আমি লায়াবিলিটি নিব, এবং এটার এগেনস্টে তোমাকে আমি এটা পে করব। তাহলে সে যে এই রিস্কটা নিচ্ছে এটার জন্য সে একটা বেনিফিট পাবে না, সে একটা কমিশন পায়। কি পায় স্যার? কমিশন। কমিশন পায়। এখন কোম্পানি তো নতুন করে মার্কেটে আসতেছে তার বিজনেস বড় করার জন্য, কারণ কমিশনটা যদি ইন দা ফর্ম অফ মানি বা টাকায় দিতে হয়, ক্যাশ পে করতে হয়, তাহলে কোম্পানির লিকুইডিটি বা কোম্পানির ফান্ড কমে যাবে না? জি স্যার। তখন কোম্পানি চিন্তা করে যে না, আমি তাহলে এটাকে টাকায় পে না করে কমিশনটা আমি কিসে পে করব, শেয়ার দিয়ে দিব। তাহলে এই ধরনের শেয়ারকেও কি বলে, প্রেফার্ড শেয়ার বলে। তাহলে যারা ফাউন্ডার, প্রমোটার অথবা আন্ডাররাইটার যারা, তারা যে শেয়ার গুলা পেয়ে থাকে তাদের সার্ভিসের এগেনস্টে, তারপর হচ্ছে গিয়ে সাপোর্টের এগেনস্টে, তাহলে এই ধরনের শেয়ারকে কি বলবে, প্রেফার্ড শেয়ার আর ফাউন্ডার শেয়ার। এবং এই শেয়ারের ক্ষেত্রে কিছু কি থাকে, টাইম বার থাকে, যে এই ডেটের আগে কি করা যাবে না, এটা সোল্ড আউট করা যাবে না, রেস্ট্রিকশন থাকে। স্যার অনেক জায়গায় এমপ্লয়ীদেরকে শেয়ার দেয়, ওটাকে কি বলবো? এমপ্লয়ীদের শেয়ার তো অন্য জিনিস, এটা তো নর্মাল। এমপ্লয়ীদের শেয়ারটা হচ্ছে কি, এটা তো স্কিমে দিচ্ছেন, এমপ্লয়ীটা কি দিচ্ছেন, শেয়ার স্কিম দিচ্ছেন, ওটাও অর্ডিনারি শেয়ার। ওটা কি, ওটাও অর্ডিনারি শেয়ার, কিন্তু তাদেরকে একটু কনসেশন রেটে দেওয়া হচ্ছে, একটু কম। মনে করেন এটার ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, মার্কেট প্রাইস হচ্ছে 30 টাকা, তাহলে এটা শেয়ার কত টাকা বিক্রি করার কথা, 30 টাকা বিক্রি করার কথা না? কিন্তু এমপ্লয়ীদেরকে বলছে যে না ঠিক আছে, তোমরা এটা 5 টাকা কমে 25 টাকা কিনতে পারবা। তাদের জন্য এই বেনিফিটটা হচ্ছে যে তারা 5 টাকা কমে কিনতে পারলো, যা সেটা একটা এমপ্লয়ি শেয়ার স্কিমের আওতায় সে কিনতে পারলো। কিন্তু তার এটা কি, অর্ডিনারি শেয়ার, তারটা কি, অর্ডিনারি অর্ডিনারি শেয়ার। শেয়ার। অনেক বুঝতে পারছি জায়গায় স্যার? স্যার স্যার অনেক জায়গায় আমি দেখি আর কি, মানে বা শুনছি যে যারা টপ ম্যানেজমেন্টে থাকে তাদেরকে তাদের যে প্যাকেজটা থাকে ওখানে একটু স্টক অপশনের ব্যাপারটা বলা থাকে। কি থাকে? স্টক অপশন। স্টক? জি স্যার, ওদের যে কম্পেনসেশন প্যাকেজটা থাকে ওখানে অনেক সময় উল্লেখ করা থাকে কন্ট্রাক্টে যে আপনি হ্যাঁ, স্টক ওটা অপশন থাকলে নিতে কমিশন, পারবেন। এই সব ঘুরে ফিরে এগুলো হচ্ছে অর্ডিনারি শেয়ার, অর্ডিনারি শেয়ার হোল্ডার কি হবে, অর্ডিনারি শেয়ার। অর্ডিনারি শেয়ার হোল্ডার। এবার আসেন। স্যার, জি। স্যার ওয়ালটনের প্রসপেক্টাসে প্রিলিমিনারি ইনফরমেশনের ওখানে যে আন্ডাররাইটার লেখা ছিল, ওরাই কি এই আন্ডাররাইটার যেটা আপনি মাত্র বুঝালেন? ওইখানে আন্ডাররাইটার নাম দেওয়া আছে না? হ্যাঁ হ্যাঁ, ট্রিপল এ হ্যাঁ, ফাইন্যান্স ওইটাই, ওরাই। ওইটাই। আচ্ছা। আর স্যার আপনি যে বললেন মানে সবাই আন্ডাররাইটার, তো ওই যে ওখানটায় যে আইপিও তে ইআই ছিল কয়েকটা মানে আহ, একটা অ্যামাউন্ট, আর হচ্ছে আরেকটা জেনারেল পাবলিক ছিল আরেকটা অ্যামাউন্ট, তো ওর দুইটাই অর্ডিনারি শেয়ার, ইভেন দো ডিফারেন্ট প্রাইসে। রাইট। জি। আচ্ছা, এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শেয়ারস আর স্টক, এই দুইটা শব্দের মধ্যে আসলে একটু কি আছে, ডিফারেন্স আছে। শেয়ারটা তো আমরা জানি, এটা নিয়ে তো আলোচনা কিছু নাই, তাই না স্যার? স্টকটা কি, শেয়ার যেমন মনে করেন একটা কোম্পানি যদি 1 কোটি টাকা হয়, কি বা একটা ছোট অ্যামাউন্টে বলি, এটা ধরলাম যে 1000 টাকা হচ্ছে তার শেয়ার ক্যাপিটাল। তার শেয়ার ক্যাপিটাল কত, 1000 টাকা অথরাইজ ক্যাপিটাল। এখন এটা আহ এবং প্রত্যেকটা শেয়ারের দাম যদি 1 টাকা করে হয়, তাহলে কত শেয়ার হবে, 1000 টাকা টোটাল ক্যাপিটাল, আর প্রতিটা শেয়ারের দাম 1 টাকা ছিল, তাহলে কতটা শেয়ার দাম হচ্ছে 1000 টাকা, 1000 স্যার। 1000। ওকে, তাহলে আমরা কি করছি, টোটাল শেয়ার ক্যাপিটালকে তার প্রত্যেকটা শেয়ারের দাম দিয়ে ভাগ করলে একটা নাম্বার পাচ্ছি, রাইট? এবং এইটা হচ্ছে তার ক্যাপিটালের সর্বনিম্ন কি ভগ্নাংশ, এর চেয়ে কি ছোট আছে, মনে করেন 0.25 বা 0.3 নাম্বার অফ শেয়ার বা 0.3 শেয়ার, এরকম কি শেয়ার বিক্রি হয়? না স্যার। ফ্র্যাকশন হবে না, রাইট? ফ্র্যাকশন হবে না। তাহলে তার সর্বনিম্নই হচ্ছে কি, একটা নাম্বার অফ শেয়ার হচ্ছে তার সর্বনিম্ন ক্যাপিটালের পার্ট, ইউনিট। সর্বনিম্ন মেজারমেন্ট ইউনিট কি, 1 নাম্বার অফ শেয়ার। ওকে, তাহলে এটা 1000 শেয়ার গুণন 1 টাকা, টোটাল ক্যাপিটাল হচ্ছে 1000 টাকা, অথবা 10 টাকা হলে 10,000 টাকা, সিম্পল। এটা হলো শেয়ার এর ক্ষেত্রে, শেয়ার ক্যাপিটালের ক্ষেত্রে হিসাব। কিন্তু স্টকের ক্ষেত্রে কি হয়, স্টকের ক্ষেত্রে ওই যে 1000 বা 10,000 টাকা, টাকাটা ঠিক আছে,
কিন্তু ওই যে আমরা যে নাম্বার বলছি যে 1000 নাম্বার অফ শেয়ার, ওই ক্ষেত্রে 1000 নাম্বার অফ স্টক এরকম বলা যাবে না। তাহলে এটা কি হয়? ব্যাপারটা এরকম হয়, মনে করেন যে একটা কোম্পানি যদি 1 লাখ টাকা হয় ক্যাপিটাল, আর এটাকে যদি স্টকে প্রকাশ করতে চাই, এখন 5 জন আছে, আর 5 জন যদি সমানভাবে কি হয় শেয়ার নিয়ে থাকে, পুরো 1 লক্ষ টাকা শেয়ারটাই 5 জন ভাগ করে নেয়, তাহলে আমি বলবো কি মিস্টার এক্স এর হচ্ছে 20,000 টাকার শেয়ার, 20,000 টাকার স্টক, রাইট? কি বলবো? 20,000 টাকার স্টক, মিস্টার ওয়াই এর 20,000, এভাবে 5 জনের 20,000 করে কত হবে? 1 লক্ষ টাকার হবে। এটা কি অন্যভাবে বলা যায় না যে 1 লক্ষ টাকার 20% মিস্টার এর, মিস্টার বি এর 20%, মিস্টার থ্রি এর 20%, এরকম বলা যায় না স্যার? জি স্যার, বলা যায় স্যার। যায় তো নাকি? স্টকের ক্ষেত্রে হচ্ছে আপনি টোটাল ক্যাপিটালটাকে যেই কোনো ভাবে ভাগ করতে পারেন, একদম ছোট ছোট টুকরো করতে পারেন, ফ্র্যাকশন করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মানে কি নাম্বার অফ স্যার? শেয়ারের ক্ষেত্রে কি হয়? স্টকের ক্ষেত্রে হচ্ছে অ্যামাউন্ট, স্টকের ক্ষেত্রে কি কি রিলেটেড? অ্যামাউন্ট, যে আমি আমার এত টাকার স্টক আছে, এই কোম্পানিতে আমার এত টাকার স্টক আছে। কিন্তু শেয়ার ক্যাপিটালের ক্ষেত্রে আমরা কি বলি? এই কোম্পানিতে আমি 500 শেয়ারের মালিক, এভাবে বলি না? শেয়ারের ক্যাপিটালের ক্ষেত্রে আমরা নাম্বার দিয়ে চিন্তা করি, শেয়ার নাম্বার অফ শেয়ার দিয়ে। স্টকের ক্ষেত্রে এরকম কোনো নাম্বার থাকে না, সেটা হচ্ছে একটা অ্যামাউন্ট বা বাল্ক অ্যামাউন্ট থাকে। সেটা যেমন আমি যদি 10 লক্ষ শেয়ারের, 10 লক্ষ টাকা শেয়ারের মধ্যে আমার 1 লক্ষ টাকা শেয়ার হয়, আমি বলবো যে ওই কোম্পানি মানে স্টক থাকে, তাহলে আমি বলবো যে ওই কোম্পানিতে আমার 1 লক্ষ টাকার স্টক আছে। অথবা বলবো যে ওই কোম্পানির ক্যাপিটালের 10% আমার স্টক আছে। কি স্যার বুঝতে পারছি তাহলে কি স্যার? প্রত্যেকটা শেয়ারকে স্যার স্টক বলা যায় স্যার? প্রত্যেকটা শেয়ারকে স্টক বলা যাবে না, শেয়ার আর স্টক ভিন্ন। শেয়ার যখন একাধিক বলবেন, শেয়ার মিলে স্টক হয়। আপনার মনে করেন 20টা শেয়ার নিছেন, হ্যাঁ, জি এর স্যার। মানে আপনার 20টা স্টক, এটা বলা যাবে না। আপনি 20টা শেয়ারের মূল্য যত টাকা, তত টাকার স্টকের মালিক। অথবা আচ্ছা, ওটা টোটাল অ্যামাউন্টে প্রকাশ ক্যাপিটালের করতে হবে পার্সেন্টেজ আর কি। হিসাব করে আপনি বলবেন যে আমি এত পার্সেন্ট স্টকের মালিক। বুঝতে পারছি কিনা? জি স্যার, জি স্যার। ওকে, এবার আসেন পার্থক্যটা কোথায়। একটা কোম্পানি যখন ফর্ম হয় তখন কিন্তু শেয়ার স্টক, শেয়ার দিয়ে কোম্পানিটা রেজিস্ট্রেশন হয়, স্টক দিয়ে রেজিস্ট্রেশন নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কি হয়? ইনিশিয়ালি আসলে শেয়ারই থাকে, কি থাকে? শেয়ার থাকে। পরবর্তীতে এসে দেখলো যে এই এত নাম্বার অফ শেয়ার, এগুলো হিসাব রাখা কঠিন, জটিল, এটাকে সহজ করে ফেলো। কি করবে? হ্যাঁ ঠিক আছে, এই 500 শেয়ার যত টাকা হয়, এটাকে সমপরিমাণ একটা স্টক চিন্তা করো, একটা মার্চ করে ফেলো। হ্যাঁ, তখন দেখা গেল যে মনে করে যে 5 জন ছিল বা 10 জন ছিল, তার 1 লক্ষ করে 10 লক্ষ টাকা শেয়ার ছিল, ওই নাম্বার অফ শেয়ারে ছিল। এখন এসে আমি কি করলাম? এটাকে যখন টাকায় বলতেছি, তখন বলতেছি আমার 10% আমার স্টক আছে। তার মানে আমি এটার নাম্বারটা রাখছি না, নাম্বারটাকে মার্চ করে ফেলে কি করছি, একটা একসাথে মিক্সচার করে ফেলছি, আলাদা আলাদা থাকছে না। এখন কি করে ফেলতেছি, তা একত্রিত করে ফেলছি, 500 শেয়ারকে মিলে একটা স্টক বানায় ফেলতেছি। তাহলে তখন কি আর ওই নাম্বার অফ শেয়ার বা স্টক আর আলাদা আছে? নাই, সেটার অস্তিত্ব আর থাকে না। তখন কি শেয়ার থেকে কনভার্ট হয়ে কিসে চলে যায়? স্টকে চলে যায়। আর যখন স্টকে চলে যায়, স্টকে স্যার। তখন আর এই নাম্বার অফ শেয়ার বা এরকম ভাগ করার আর কোনো সুযোগ থাকে না। তখন আমরা বলবো যে আমার এই দেখেন এখানে কি বলছে, আমার এখন 100 টাকার স্টক আছে, হয়তো তার 10টা শেয়ার ছিল 10 টাকা করে, এটাকে 100 টাকা হয়, এটাকে কনভার্ট করে তারা এখন ওই 10 নাম্বার অফ শেয়ার না বলে তারা বলছে 100 টাকার স্টক আছে। এই যে, ঠিক আছে। এখন এই 100 টাকার স্টককে আপনি ভাগ করে এটা কি করতে পারেন? 50 টাকার স্টকও বলতে পারেন, 2 টাকার স্টকও বলতে পারেন, এরকম ভাগ করে সেল করতে পারেন। কিন্তু যখন শেয়ার হবে, শেয়ারের ওয়ান নাম্বার অফ শেয়ারের থেকে আর নিচে কমানো যাবে, ফ্র্যাকশন করা যাবে, ভাগ করা যাবে? যাবে না। এই যে 10 টাকা করে একটা শেয়ার, তাহলে ওই 10 টাকার নিচে কি আর কমানো যাবে? যাবে না। কিন্তু 10টা শেয়ার মিলে আমি 100 টাকা করছি, এটা স্টক যখন হয়ে যাবে, তখন এটাকে আমি যে কোনো ভাবে ভাগ করে দেখাতে পারবো। কিন্তু নাম্বার অফ শেয়ার থাকা অবস্থায় এটাকে আর ফ্র্যাকশন করার সুযোগ নাই, একটা শেয়ারের নিচে নামানোর সুযোগ নাই। এবং বলছে যে এই যখন কোম্পানি কি করে ইনকর্পোরেট হয়, তখন সেটা শেয়ার দিয়ে স্টার্ট হয়, এটা কিন্তু ওই স্টক দিয়ে স্টার্ট হওয়ার কোনো সুযোগ নাই।
পরবর্তীতে এসে তাদের হয়তো এটা মেনটেন করার জন্য, মনে করেন কারো হলো 5 কোটি শেয়ার, 5 কোটি নাম্বার অফ শেয়ার, তাহলে এতগুলো নাম্বার অফ শেয়ার, এইটার রেকর্ড মেনটেন করা সহজ না কঠিন স্যার? স্যার কঠিন স্যার। কঠিন। কঠিন। এটা কঠিন। তখন তারা চিন্তা করলেন আমাদের এত বড় নাম্বার দরকার নাই, আর আমাদের এখানে 1 লাখ শেয়ারের নিচে কারো কি নাই, শেয়ার হোল্ডিং নাই, তাহলে আমরা মিনিমাম যেহেতু 1 লাখ শেয়ার আছে, তাহলে আমি এটাকে 1 লাখ শেয়ার মানে একটা স্টক চিন্তা করতে পারি, মার্জ করে ফেলি। তখন কি হবে, এই পাঁচ 5 কোটি নাম্বার অফ শেয়ার না থেকে এটা মার্জ হয়ে এখন যদি 1 লাখে দিয়ে ভাগ করি, তখন এটা একটা ছোট একটা অ্যামাউন্টে চলে আসে না? অথবা, আর যখন মার্জ হয় এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন শেয়ার থাকে তখন কিন্তু প্রত্যেকটা শেয়ারের নাম্বার কাউন্ট হয়, কিন্তু যখন মার্জ হয়ে স্টক হয়ে যায় তখন কিন্তু সেখানে শুধুমাত্র ওই যে যারা শেয়ার হোল্ডার মানে মেম্বার যারা, তাদের নামটা উল্লেখ থাকে আর তার কত টাকার স্টক আছে এইটুকু উল্লেখ থাকে। তাহলে এখানে যদি 50 জন মিলে 5 কোটি নাম্বার অফ শেয়ার থাকে, শেয়ার ক্যাপিটাল ক্ষেত্রে নাম্বার অফ শেয়ারটা এন্ট্রি থাকে, কিন্তু আবার সার্টিফিকেট থাকে, কিন্তু স্টকের ক্ষেত্রে কি হয়, ওই 50 জনের নামটাই শুধুমাত্র কি থাকবে, লিস্টে থাকবে। বুঝতে পারছি স্যার? এই যে দেখেন, স্টক ক্যান নট বি ইস্যুড হোয়েন কোম্পানি ইনিশিয়ালি ফর্ম, কোম্পানি যখন গঠন করা হয় শুরুর দিকে, তখন এটা স্টক হিসেবে কি করা যাবে না, ইস্যু করা যাবে না। আগে শেয়ার থাকবে, শেয়ার দিয়ে আপনি একটা কোম্পানি ফর্ম করবেন, দেন পরবর্তীতে শেয়ারকে স্টকে কনভার্ট করতে পারবেন। আবার চাইলে পরবর্তীতে মনে হলো না স্টকে থাকবো, এটা থেকে আবার শেয়ারে কনভার্ট হবো, তখন আবার রিকনভার্ট করতে পারবেন। বুঝতে পারছি কিনা স্যার? আচ্ছা, এই যে মিনিমাম সাবস্ক্রিপশন, এটা অলরেডি আমরা আলোচনা করেছি। সেটা হচ্ছে ওই যে বললাম যে একটা কোম্পানি পাবলিক থেকে টাকা নিয়ে তো তার ব্যবসাটা করবে। এই দেখেন এখানে বলছে যে একটা কোম্পানি পাবলিক থেকে টাকা নেওয়ার জন্য সে একটা ক্যালকুলেশন করবে যে মিনিমাম তার কত টাকা হইলে সে ওই যেই উদ্দেশ্যে পাবলিক অফারিং করছে সেটা করতে পারবে। সেটার মধ্যে কি কি কনসিডারেশন থাকতে হবে, সে যে প্রপার্টি, ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, এগুলো যেগুলো তাই সে কিনতে যাচ্ছে বা বিল্ড করতে যাচ্ছে, সেটার খরচ কত হবে, প্রিলিমিনারি এক্সপেন্সটা যদি থাকে, অথবা যদি কোনো কমিশন পেন্ডিং থাকে, সেলস কমিশন মানে শেয়ার বিক্রি করার সময় যদি কমিশন দেওয়া থাকে সেই কমিশনের টাকাটা, অথবা লোন নিয়েছে লোনের রিপেমেন্টের জন্য টাকা দরকার সেটা, অথবা ওয়ার্কিং ক্যাপিটাল, এই সবগুলো হিসাব করে দেখা গেল যে তার 500 কোটি টাকা দরকার। এর নিচে হলে তার ওই পারপাসটা সার্ভ হবে না, তাহলে তার মিনিমাম যে টাকাটা দরকার সেটাকে বলছি আমরা কি, মিনিমাম সাবস্ক্রিপশন। এবং সেটা ক্যালকুলেশন করার সময় আমাদেরকে এই 4টা জিনিস মাথায় রাখতে হবে। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। ওকে। তারপর বলছে যে এই মিনিমাম সাবস্ক্রিপশনটা যদি সাবস্ক্রাইব না হয়, সাবস্ক্রাইব করার মানে কি টাকা দিয়ে দিয়েছে? না স্যার। সাবস্ক্রাইব করার মানে হচ্ছে কনসেন্ট দিয়েছে, অ্যাকসেপ্ট করেছে, তাই না? সম্মত হয়েছে। বলছে যে এই সম্মত হলো ভালো কথা, এই যে এটার মিনিমাম সাবস্ক্রিপশনের জন্য সম্মত হইতে হবে, এবং যার এই যেটুকু সম্মত হলো তার কমপক্ষে 5% কি হইতে হবে, ক্যাশ কালেকশন হইতে হবে। আদারওয়াইজ কি হবে না, এই অফারটা ভ্যালিড থাকবে না। এবং এই যে যত পাবলিক অফারের যত টাকা, এই সাবস্ক্রিপশনের টাকা কি হবে, একটা নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে, শিডিউল ব্যাংকে ডিপোজিট হবে, জমা হবে, এবং যতক্ষণ পর্যন্ত না কমেন্সমেন্ট সার্টিফিকেটটা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত, মনে করেন ধরলাম যে সে 500 কোটি টাকার জন্য পাবলিক অফার দিয়েছে মিনিমাম, আর সর্বোচ্চ সে রাখছে 1000 কোটি টাকা, তার মধ্যে সে হয়তো 800 কোটি টাকা মার্কেট থেকে পেয়েছে। এই 800 কোটি টাকা কি হবে, একটা নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, রাইট? শেয়ার অ্যাকাউন্টে জমা হইলো, জমা হইলে আপনি চাইলে ওই জমা টাকা খরচ করতে পারবেন না। আপনি তখনই ওই টাকা থেকে খরচ করতে পারবেন যখন আপনি কি পাবেন, কমেন্সমেন্ট সার্টিফিকেট পাবেন, তখন গিয়ে আপনি ওই টাকা থেকে ফান্ড ইউটিলাইজ করতে পারবেন। বুঝতে পারছি কিনা স্যার? পরীক্ষা কিন্তু আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। এখন এতদিন তো আমরা আলোচনা করলাম যে শেয়ার ক্যাপিটাল কি, শেয়ার ক্যাপিটাল কিভাবে কি হয়, সব ক্লাসিফিকেশন জানলাম। এখন বলছে যে না, আমি ইনিশিয়ালি প্ল্যান করেছিলাম যে আমাদের হয়তো 20 কোটি টাকা শেয়ার ক্যাপিটাল হইলেই এনাফ, এটা আমরা অথরাইজ ক্যাপিটাল রেখেছিলাম। অথবা, স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার একটু। বলেন। স্যার এই যে আমরা যেমন স্যার আমাদের প্রথমে যেমন 4 ভাগের 1 ভাগ স্যার শেয়ার চাইতে পারবো, শেয়ারের টাকা,
কল আপের আপনি ক্ষেত্রে তো চাইতে পারেন, এটা তো কোম্পানি চাইবে। কোম্পানি, জি স্যার, চাইতে পারবো কোম্পানি হিসেবে স্যার। এই ক্ষেত্রে 5% কি স্যার, 25%-এর মধ্যে থেকে 5% পাইলে আমার হয়ে যাবে? এইটা তো কল আপ না, এটা হলো গিয়ে যে ইনিশিয়াল ডিপোজিট। আমরা মনে করেন বিভিন্ন জায়গায় জায়গা জমি কিনলে, অনেক জায়গায় ফ্ল্যাট কিনলে আমরা কি করি, বুকিং মানি দেই না? স্যার, এটা ওই সেই বুকিং মানির মতো 5%, যেটা ঠিক আছে। তো আমাদের শেয়ার হোল্ডারের কাছ থেকে স্যার আমি সংগ্রহ করবো? হ্যাঁ, অবশ্যই শেয়ার হোল্ডার কাছ থেকে করবেন, নাহলে কার কাছ থেকে করবেন? জি ধন্যবাদ স্যার। যিনি শেয়ার কিনবেন উনি টাকা দিবেন, না অন্য কেউ দিবে, আত্মীয় স্বজন দিবে? শেয়ার কিনবে। তাইলে আচ্ছা, এবার আসেন। এখন আপনার মনে হলো যে না, আমরা তো 100 কোটি টাকা অথরাইজ ক্যাপিটাল রেখেছিলাম, তার মধ্যে 50 কোটি টাকা ইস্যু করেছি, ওই 50 কোটি টাকায় সাবস্ক্রিপশনের জন্য প্ল্যান করেছি। এখন দেখা গেল যে 50 কোটিতে আপনার আর হচ্ছে না, কি এই 50 কোটিতে ফান্ড কাভার করছেন, আপনার আরো টাকা লাগবে, তখন আপনি কি করবেন? আবার শেয়ার ইস্যু করবেন। কোথেকে করবেন? ওই যে অথরাইজ ক্যাপিটালের যে লিমিট, ওইটুকুর মধ্যে যেটুকু বাকি আছে সেখান থেকে আপনি নতুন করে শেয়ার ইস্যু করতে পারবেন, তাই না স্যার? আমি 100 কোটি টাকার মধ্যে 50 কোটি ইস্যু করেছি আগে, এখন আরো টাকা দরকার, তাহলে ওই অথরাইজ ক্যাপিটাল আরো 50 কোটি বাকি আছে না আমার? আবার সেই রিমেনিং থেকে আমি ইস্যু করলাম, আরো 30 কোটি করলাম, 80 হয়ে গেল। তাহলে এরপরে যদি আবার বাড়াতে চান, তাহলে আর কত করতে পারবো? 20 স্যার। 20 করতে পারবো। তাহলে শেয়ার ইস্যু, শেয়ার ক্যাপিটাল ইনক্রিজ করার সবচেয়ে সহজ পদ্ধতি কি? নতুন করে শেয়ার ইস্যু করা, রাইট? জি স্যার। এই যে ইনক্রিজ শেয়ার ক্যাপিটাল বলছে কি, আপনি ইনক্রিজ করতে পারেন, জেনারেল মিটিং এ সিদ্ধান্ত নিয়ে নতুন করে শেয়ার ইস্যু করতে পারবেন। এবং ইস্যু করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে এক্সিস্টিং শেয়ার হোল্ডার যারা আছে, আগে তাদেরকে কি করতে হবে? অফারটা দিতে হবে। করতে হবে, জি স্যার। এই যে শেয়ার ক্যাপিটাল যে আপনি ইনক্রিজ করার ইয়ে করেছেন, সেটা এই সিদ্ধান্ত নেওয়ার কতদিনের মধ্যে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে জানাতে হবে? 15 দিন 15 স্যার। ডেজের মধ্যে, এটা পরীক্ষা আসতে পারে। 15 ডেজের মধ্যে জানাতে হবে আরজিসি কে। যেই বোর্ড রেজুলেশন আপনারা করেছেন, যে যেই তারিখে বোর্ড রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা শেয়ার ক্যাপিটাল এই পরিমাণ ইনক্রিজ করবেন, যেদিন সিদ্ধান্ত নিয়েছেন সেদিন থেকে কতদিন? 15 দিনের মধ্যে আরজিসি তে জানাতে হবে যে আপনারা শেয়ার ক্যাপিটাল ইনক্রিজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই শেয়ার ক্যাপিটাল ইনক্রিজ করার ক্ষেত্রে ওই অথরাইজ ক্যাপিটাল লিমিটের মধ্যে ইনক্রিজ করতে পারবেন। এবং এই অফার করার ক্ষেত্রে এক্সিস্টিং শেয়ার হোল্ডার যারা আছেন তাদেরকে আপনি আগে কি করবেন? অফার করবেন যে আমরা এই আরো 50 কোটি শেয়ার, 50 কোটি টাকার শেয়ার কি করব? ইস্যু করব। আপনারা যারা আছেন তারা এক্সিস্টিং, তারা কি এটা নিতে সম্মত আছেন কিনা? এবং সেটা কি হবে? প্রপোর্শনেটলি, যার আগে যতটুকু শেয়ার ছিল, কারো যদি মনে করেন 20% শেয়ার থাকে, তাহলে সে এখন যতটুকু আপনি অফার দিচ্ছেন নতুন করে, সেটা 20% পর্যন্ত সে কি করতে পারবে? অ্যাভেল করতে পারবে। আরেকজনের 10% ছিল, তাহলে সে 10%, আরেকজনের 5% ছিল 5%, যার 1% সে 1%, তার প্রপোর্শনেটলি সে কি করবে? ইলিজিবল হবে। এখন আপনি এটাই তো রাইট সার্কুলার শেয়ার, দিলেন। তাই না স্যার? হ্যাঁ, মানে এই 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 সিস্টেম, এটাই তো রাইট শেয়ার বলে, তো এটাকেই নাকি? এটাকে রাইট শেয়ার বলে না, তো বলে এটার সাথে মিক্স করেন না, যেটা আলোচনা করি এটার মধ্যে থাকেন। হ্যাঁ, এটাকে রাইট শেয়ার বলে না, এটার কাছাকাছি গেছে। এটা হলো কিছুই না, আপনার মনে করেন বাসায় আপনার জমিতে অনেক ফসল হয়েছে, আপনি এখন নিজে এগুলো কনজাম্পশন করতে পারতেছেন না, আপনি কি করবেন? প্রথমে আগে আপনার আত্মীয় স্বজনদের দিবেন নাকি, তারপর গ্রামের লোকজন দিবেন, তারপর বাইরের লোকজন দিবেন। এটাই সিম্পল, এখানে তাই বলছে, এখানে রাইট শেয়ারের সাথে পেছানোর কোনো দরকার নাই। এটা সিম্পল যে যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার ছিল তাদের মধ্যে আগে আপনি দাওয়াতটা দিবেন, অফার দিবেন। বুঝতে পারছি স্যার? জি স্যার। ল যত সিম্পলি চিন্তা করবেন ল তত সহজ, আর যত জটিল করে পেঁচায় চিন্তা করবেন এই ল আর পাস আপনার দ্বারা হবে না। তাহলে সেখানে বলছে যে 15 দিনের কি একটা নোটিশ দিবে, যে এই 15 দিনের মধ্যে তুমি যদি নিতে চাও, তাহলে এই 15 দিনের মধ্যে কি করতে হবে? তোমার অ্যাকসেপ্টেন্স দিতে হবে। আর যদি তুমি 15 দিনের মধ্যে অ্যাকসেপ্টেন্স না দাও, তাহলে ধরে নেওয়া হবে যে তুমি এটা কি করেছো? প্রত্যাখ্যান করেছো, ডিক্লাইন করেছো। ওকে স্যার, অ্যাকসেপ্ট করো নাই। তাহলে 15 দিন টাইম চলে যাবে, নোটিস পিরিয়ড। তাহলে কেউ যদি এটার জন্য অ্যাকসেপ্টেন্স না দিয়ে থাকে, তার মানে তারা নিতে যাচ্ছে না। তাহলে তখন আপনি এরপর যেটা আপনার কাছে মনে চায়, যেরকম ভালো মনে হয় কোম্পানি, সেরকম সিদ্ধান্ত নিতে পারবে।
অন্য কারো কাছে বিক্রি করতে পারে, বা অথবা এক্সিস্টিং যারা আছে তাদের মধ্যে একজন বলে যে না, আমি বাকি সব নিব, তাকেও দিতে পারে। 5 জন বললো 5 জন নিবে, তাদেরকেও দিতে পারে। যে কোনো ভাবে সিদ্ধান্ত নিতে পারে। এই যেখানে বলছে যে ডিরেক্টরস মে ডিসপোজ অফ দ্য সেম অ্যাজ দে মে থিঙ্ক মোস্ট বেনিফিশিয়াল অফ দ্য কোম্পানি। কোম্পানির ভালো যেটা হবে সেটার জন্য ডিরেক্টররা সেটা সিদ্ধান্ত নিতে পারবে। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। আর কনসলিডেশন কি? কনসলিডেশন হচ্ছে মার্জ করা। এই আসলে কনসলিডেশন করলে শেয়ারের টোটাল নাম্বার অফ, টোটাল টাকা কিন্তু কোনো চেঞ্জ হয় না। দেখেন কালকে 7:30। ওকে, তো এখানে যেটা হচ্ছে কনসলিডেশন, কনসলিডেশন মানে কি? মার্জ করে ফেলা, একত্রিত করে ফেলা। তাহলে আপনার আগে ছিল মনে করেন এক একটা শেয়ার 10 টাকা করে, এখন আপনি চিন্তা করলেন যে না, এটা আহ, বেশি ছোট অ্যামাউন্ট হয়ে যায়, এটাকে আমরা একটু অন্যভাবে কি করব, 10টা শেয়ার মিলে একটা শেয়ার করব। তার মানে আপনার শেয়ারের ভ্যালুটা মার্জ করে ফেলবেন। 10টা শেয়ারকে একটা শেয়ারে কনভার্ট করলে তাহলে কি হবে? একটা শেয়ারের ভ্যালু কত টাকা হবে? 10 টাকা থেকে 100 টাকা হয়ে যাবে না? 10টা মিলে একটা শেয়ারের দাম যদি 10 টাকা হয়, তাহলে 10টা শেয়ারের দাম কত হয়? 100 টাকা স্যার। 100 টাকা। তাহলে এই 100 টাকা, এখন এই 100 টাকা হচ্ছে এক একটা শেয়ারের মূল্য কনভার্ট হয়ে কি হবে? 100 টাকা হয়ে যাবে। তার মানে এটাকে, ভ্যালুটাকে আপনি কি করছেন? বাড়াই ফেলতেছেন। আবার 100 টাকা কোনো সময় যায় মনে হলো যে না, 100 টাকা আমি ভেঙে ফেলবো, ভেঙে 10 টাকা আনবো, তাহলে এটাকে আপনি কি করলেন? স্প্লিট করলেন, ভেঙে ফেললেন, স্প্লিট করলেন, সেটাও করা যাবে। এগুলো করলে শেয়ার ক্যাপিটাল বাড়ে, কিন্তু টোটাল অ্যামাউন্ট কি আসলে বাড়ে বলেন তো? আমি না দশ স্যার। 10টা শেয়ার 10 টাকা করে 100 টাকা, আর একটা শেয়ার 100 টাকা, একই তো নাকি? জি স্যার। তো এগুলো যে সিদ্ধান্ত, সেটা বলছে যে 15 দিনের মধ্যে আরজিসি কে জানাইতে হবে। এবং এটা যদি জানাইতে কোনো ব্যাংকের ডিরেক্টর বা অফিসার যদি ব্যর্থ হয়, তাহলে ফাইন হবে। পার ডে কত টাকা? নট এক্সিডিং 200 টাকা। তাহলে প্রতিদিন 200 টাকা করে কি হবে? কমপক্ষে 200 টাকা করে, মানে সরি, নট এক্সিডিং 200 টাকা, তার মানে 200 টাকার বেশি না। আর জরিমানা নেওয়ার সময় গভর্নমেন্ট কি কম নেয়? 200 কম নিবে না 200 নিবে? 200 নেবে স্যার। 200 নিবে। গভর্নমেন্ট কম নেয় না, গভর্নমেন্ট সবসময় বেশি নেয়। আর এখানে কি সাব ডিভিশন? সাব ডিভিশন মানে হচ্ছে কি, ওই শেয়ারটাকে কি করা, ভাঙ। যেমন 100 টাকা শেয়ারকে ভেঙে আমরা কি 10 টাকা শেয়ারে যদি করি, ছোট অ্যামাউন্টে ভাগ করি, তাহলে সেটাকে বলে সাব ডিভিশন। ওকে, তাহলে আপনার আগে যদি 100টা শেয়ার হয় 100 টাকা করে, এখন আপনি যদি 10 টাকা করে শেয়ার হয়, তাহলে আপনার নাম্বার অফ শেয়ার কত হবে? 100 টাকার এগেনস্টে 10 দ্বিগুণ করলে তখন আপনার নাম্বার অফ শেয়ার হয়ে যাবে 1000 শেয়ার, তাই না? এটাই এখানে বলেছে। ক্যান্সেলেশন, এখন যদি কোম্পানি কোনো শেয়ার ইস্যু করে যদি কি করে, শেয়ারটা ক্যান্সেল করে দেয়, অথবা কেউ যদি সাবস্ক্রাইব করলো কিন্তু ডিসএগ্রি পরে সে শেয়ার কি করলো না, অ্যামাউন্ট পে করলো না, তখন সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে? শেয়ারটা কোম্পানি চাইলে ক্যান্সেল করে দিতে পারবে। তবে সাবস্ক্রাইব করার পর, নোটিশ দেওয়ার পর যদি কেউ পেমেন্ট, কল আপ করার পর যদি কেউ টাকা না দেয়, আপনি শেয়ার ক্যাপিটাল যতই ক্যান্সেল হয়ে যাক না কেন, আপনার ফরফিট হয়ে যাক না কেন, আপনার কিন্তু ওই শেয়ারের এগেনস্টে যে টাকাটা আপনার দেনা ছিলেন, এটা কিন্তু মাপ নাই, এই টাকাটা আপনাকে পে করতে হবে। এটা আপনার পানিশমেন্ট। এটা কি পানিশমেন্ট? শেয়ার, এতক্ষণ আমরা দেখলাম শেয়ার ক্যাপিটাল কিভাবে বাড়ানো যায়, এখন বলছি শেয়ার ক্যাপিটাল রিডাকশন করব, কমাবো। এখন কমাইতে গেলে একটু ঝামেলা আছে। শেয়ার ক্যাপিটাল বাড়ানোটা যেরকম সহজ, কমানোটা এত সহজ না। কমানোর ক্ষেত্রে বলছে যে এই 4টা কন্ডিশন ফুলফিল করতে হবে। কি কি? যারা এক্সিস্টিং ক্রেডিটরস আছে, বা যারা এক্সিস্টিং লাইব্রেরি যে মেম্বারদের আনকল যদি কোনো ক্যাপিটাল থাকে, সেইটা আপনার কি কমাতে পারবেন। রাইটিং অফ লস্ট শেয়ার ক্যাপিটাল, যে শেয়ার ক্যাপিটাল গুলা কি হয়েছে, লস্ট হয়ে গেছে, এটা কারোর নামে নাই, তাহলে কি হবে? মালিকানা নাই, এটা তাহলে ক্যান্সেল করে দিই, তাহলে শেয়ার ক্যাপিটাল কমে যাবে। তার পেইং অফ শেয়ার ক্যাপিটাল, আপনি আহ, কেউ হয়তো 10,000 শেয়ার ক্যাপিটালের মালিক ছিল, আপনি তাকে 10,000 যে টাকা আপনি তাকে বুঝে রিপে করে দিয়েছেন তার সাথে এগ্রিমেন্ট করে, তাহলে কি হবে? তাহলে শেয়ার ক্যাপিটাল কমে যাবে। এই 4টা পদ্ধতিতে কি করা যায়? শেয়ার ক্যাপিটাল
রিডিউস করা যায়। তবে এগুলো যত যাই কিছু করেন না কেন, এটা করতে গেলে শেয়ার ক্যাপিটাল কমাতে গেলে কার পারমিশন লাগবে? কোর্টে স্যার। কোর্টের পারমিশন লাগবে। শেয়ার ক্যাপিটাল বাড়ানোর জন্য কোর্টের কোনো পারমিশনের প্রয়োজন নাই, কিন্তু কমাতে গেলে কি করতে হবে? স্যার এখানে কোড বলতে কোন কোডকে বোঝানো হচ্ছে স্যার? কোর্ট বলতে হাইকোর্ট কি বোঝা হয়েছে স্যার? তাহলে এটা কোর্টের পারমিশন লাগবে। ঠিক আছে স্যার? তাহলে শেয়ার ক্যাপিটাল যদি আমরা কমাতে চাই সেক্ষেত্রে কোর্টের পারমিশন লাগবে, বাড়াতে চাইলে লাগবে লাগবে না। না। ওকে, তো শেয়ার ক্যাপিটাল কমানোর প্রসিডিউর কি? প্রথমে আগে কোম্পানি বোর্ড অফ ডিরেক্টরসরা কি করবে, একটা স্পেশাল রেজলিউশনের মাধ্যমে সিদ্ধান্ত নিবে যে তারা শেয়ার ক্যাপিটাল কি করতে চায়, কমাতে চায়। দেন তারা কি করবে, কোর্টের কনফার্মেশন নিবে। তাহলে দুইটা ধাপ। প্রথম ধাপ হচ্ছে তারা মিটিং এ সিদ্ধান্ত নিবে স্পেশাল রেজলিউশনের মাধ্যমে। দেন হচ্ছে তারা কি কোর্টের কাছ থেকে কনফার্মেশনের জন্য অ্যাপ্লাই করবে। কোর্ট যদি ক্লিয়ারেন্স দেয়, দেন তারা কি করতে পারবে, শেয়ার ক্যাপিটাল রিডাকশন করতে পারবে। কেন কোর্টের পারমিশন লাগতেছে? কারণ আপনার মনে করেন আগে 10,000 কোটি টাকা ছিল পেড আপ ক্যাপিটাল, তখন যারা ক্রেডিটর্স, ব্যাংক বা সাপ্লায়ার আপনাকে টাকা বেনিফিট দিয়েছে, লোন দিয়েছে, অথবা আপনার কাছে বাকিতে মাল বিক্রি করেছে আপনার 10,000 কোটি টাকা কি দেখে, পেড আপ ক্যাপিটাল দেখে। কিন্তু আপনি যদি এটা এখন 10 কোটি টাকা করে ফেলেন, তাহলে কি ব্যাংক আপনাকে ওই পরিমাণ লোন দিত? আগে যে পরিমাণ লোন দিয়েছিল এই পরিমাণ লোন দিবে? না স্যার। তাহলে আপনি শেয়ার ক্যাপিটাল কমায় ফেললে যারা ক্রেডিটর্স তাদের কি হবে, রিস্ক বেড়ে যাবে। তাদের কি হয়ে যাবে, রিস্ক বেড়ে যাবে। তাহলে আপনার সিদ্ধান্তের কারণে আউটসাইডাররা ক্ষতিগ্রস্ত হবে, সেটা আইনের চোখে সঠিক নয় বলে এটা আপনাকে কোর্টের পারমিশন নিয়ে করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, যারা ক্রেডিটর্স আছে, এখন যদি সব ক্রেডিটরের কাছ থেকে আপনি পারমিশন নেন যে আমি এটা আমার শেয়ার ক্যাপিটাল কমাবো, তোমাদের কোনো দ্বিমত আছে কিনা, সবাই যদি আপনাকে লিখিতভাবে জানায় যে তাদের কোনো দ্বিমত নাই, তাহলে আপনার এটা কোর্ট থেকে পারমিশন দিয়ে দিবে। কিন্তু যদি কেউ এটা কি করে, অবজেকশন রেজ করে, তাহলে আপনাকে অবজেকশন গুলো ফুলফিল করতে হবে। এখন অবজেকশন মনে করেন যে 5 জন রেজ করলো, 5 জনের মধ্যে 4 জন বললো যে না আমাদেরকে পেমেন্ট করে দেন, একজন বললো যে না পেমেন্ট লাগবে না, কিন্তু আমার এটার এগেইনস্টে সিকিউরিটি দিতে হবে, তাহলে আমি এটা মেনে নিব। তাহলে আপনি যদি তাকে সিকিউরিটি দিয়ে দেন, তাহলে তার প্রবলেম সলভ। একে যদি আপনি কি করেন, বাকিদেরকে যদি তার পেমেন্টটা ক্লিয়ার করে দেন, সে যে টাকা পায়, তাহলে তো আর কোনো দাবি নাই নাকি? তাহলে কোর্ট এটা কনফার্ম করবে যে ক্রেডিটরদের যে অবজেকশন সেটা ফুলফিল হয়েছে, সেটা সলভ হয়েছে। তাহলে কোর্ট কি করবে, তখন আপনাকে কিভাবে আপনি শেয়ার ক্যাপিটাল কমাবেন সঠিক সিদ্ধান্তটা সে দিবে। টার্মস এন্ড কন্ডিশন কোর্ট আপনাকে বলে দিবে যে এইভাবে এইভাবে তুমি শেয়ার ক্যাপিটাল কমাতে পারো। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। ওকে, এই যে রিজার্ভ শেয়ার ক্যাপিটাল, এটা অলরেডি আমরা জানি যে কোম্পানি যতটুকু আনকল্ড শেয়ার ক্যাপিটাল আছে সেইটা থেকে কোনো অংশ যদি কোম্পানি স্পেশাল রেজলিউশনের মাধ্যমে সিদ্ধান্ত নেয় যে তারা একটা পোর্শন আলাদা করে শেয়ার ক্যাপিটাল রিজার্ভ করে রাখবে, যে এটা ততক্ষণ পর্যন্ত না কল্ড করা হবে যতক্ষণ পর্যন্ত কোম্পানি কি হয়, উইন্ডিং আপে না যায় বা ডিজলিউশনে না যায় বা কোম্পানি বন্ধ হয়ে না যায়। এটা আলোচনা অলরেডি করেছি। এইখানে হচ্ছে প্রসিডিউর, যে রিডাকশন করার প্রসিডিউর কি, এই যে এতক্ষণ মুখে যা বললাম সেটা, এটা হচ্ছে আপনাকে আপনার কোম্পানির বোর্ডে সিদ্ধান্ত নিতে হবে যে স্পেশালাইজেশনের মাধ্যমে যে আপনারা শেয়ার ক্যাপিটাল কমাতে চান। দেন এটা অ্যাপ্লাই করতে হবে কোর্টে। দেন কোর্ট এটা কি করবে, কনফার্মেশন দিবে। কিভাবে কনফার্মেশন দিবে, প্রত্যেকটা ক্রেডিটরের কাছ থেকে সে শুনবে, তাদের কনসেন্টটা চাইবে, তাদের কোনো অবজেকশন আছে কিনা। তখন এইটা যদি আপনি এটা তাদের এই যে এখানে যা যা বলছি সব আছে দেখেন, যদি ক্লেমটা আপনি পে করে দেন, ডিসচার্জ করে দেন, অথবা এটা যদি আপনি সিকিউরড করে দেন, তাহলে কোর্ট আপনাকে কনফার্মেশন দিবে শেয়ার ক্যাপিটাল কমানোর জন্য, এবং টার্মস এন্ড কন্ডিশন কিভাবে আপনি করতে পারবেন সেটা বলে দিবে। এবং সেটার মধ্যে বলা থাকবে যে আপনি কোর্ট যে কনফার্মেশন দিচ্ছে সেটা ডিরেকশন, সেটা কপি বলা থাকবে। এবং এখানে এই কোর্টের পারমিশন পাওয়ার পর আপনি রেজিস্টার অফ জনস্টক কোম্পানিতে কি করবেন, অ্যাপ্লাই করবেন। সেখানে আপনি কোর্টের ওই সার্টিফিকেটের কপিটা দিবেন। দেন হচ্ছে আপনার আপনাদের যে কোম্পানির মাইনরসটা সেটা যে কোর্ট অ্যাপ্রুভ করছে সেই কপিটা দিবেন, এবং যেটার মধ্যে উল্লেখ থাকতে হবে যে কতটুকু শেয়ার ক্যাপিটাল আপনি কমাচ্ছেন এবং কত নাম্বার অফ শেয়ার আপনি আপনি কমায় ফেলতেছেন। এটার যতটুকু মনে করেন আপনি হয়তো 10,000 কোটি টাকার শেয়ার ক্যাপিটাল কমাতে যাচ্ছেন, 1,000 নাম্বার অফ শেয়ার 10 টাকা করে, এই তিনটা ইনফরমেশন ওখানে উল্লেখ থাকতে হবে।
এবং দ্য অ্যামাউন্ট অফ ইফ দ্য ডেট অফ রেজিস্ট্রেশন ডিম টু বি পেড আপন ইজ সাচ শেয়ার। তাহলে এই শেয়ারের পেমেন্টটা কখন আপনাকে কি করতে হবে, রিপে করতে হবে, সেগুলো এখানে বলা থাকবে। দেন হচ্ছে এই যে রিডাকশন করলেন, এই নোটিশটা কোর্ট যদি ডিরেক্ট করে যে এটা দুইটা বাংলা দৈনিক পত্রিকায় কি করতে হবে, বহুল প্রচলিত দুইটা দৈনিক পত্রিকায় পাবলিশ করতে হবে, অথবা নাম বলে দিতে পারে যে এই পত্রিকায় নোটিশ করতে হবে, তাহলে আপনাকে সেটা করতে হবে। এবং দ্য রেজিস্টার শেল সার্টিফাই দা, ওই যে মাইনসটা সার্টিফাই করে দিলে দেন তখন গিয়ে হলো যে হ্যাঁ আপনার এই শেয়ার ক্যাপিটাল রিডাকশনের সকল ফর্মালিটি ডান। এই যে এখানে যেটা বলছে এটা একদম সিম্পল, এটা কিছুই না, ওই রিজার্ভ ক্যাপিটালেরই একটু ভিন্ন প্যাটার্ন। এতক্ষণ ছিল আমাদের যেসব কোম্পানির ক্যাপিটাল থাকে সেটা, এখন এখানে বলছে যে মানে লিমিটেড কোম্পানি যদি হয়, আর এখানে হচ্ছে আনলিমিটেড কোম্পানি, তার মানে এখানে শেয়ার তার লাইবিলিটিটা লিমিটেড না, কিন্তু সেখানে যদি আনলিমিটেড কোম্পানির মধ্যে আলাদা করে তারা বলে যে এই তো এত নাম্বার অফ শেয়ার এত টাকা করে, এইটা আমরা আনকল্ড রাখবো, এটাকে রিজার্ভ হিসেবে রাখবো, তাহলে এটা সে করতে পারে, এটাকে রিজার্ভ শেয়ার ক্যাপিটাল বলে। একই প্যাটার্ন, জাস্ট আনলিমিটেড কোম্পানিও এরকম চাইলে এই ধরনের রেজুলেশন নিতে পারে। এই যে যেটা আমি বলছিলাম যে একটা শেয়ার যখন আপনি কি করেন, সাবস্ক্রাইব করেন, তখন এটার টাকা পে করার জন্য আপনাকে কল করে। এই যে এখানে বলছে কল করার কথা, যে কখন পেমেন্টটা করতে হবে, এখানে কল করার জন্য বলে, এবং বলছে যে এই কল করলে এট এ টাইম কতটুকু নমিনাল ভ্যালুর, এটা দেখেন এই যে নমিনাল ভ্যালুর কতটুকু বলছে, 1/4। 1/4 আপনি কি করবেন, এট এ টাইম কল করতে পারবেন, এবং একটা কল থেকে আরেকটা কলের ডিস্টেন্স কমপক্ষে কত হইতে হবে, 1 মান্থ হইতে হবে। এবং একটা কলে আপনি যে নোটিশ দিবেন পেমেন্ট করার জন্য, সেখানে কমপক্ষে 14 দিন সময় দিয়ে আপনাকে নোটিশ দিতে হবে পেমেন্ট করার জন্য, এর চেয়ে কম দিলে সেটা ভ্যালিড হবে না। তাহলে এই জায়গায় পরীক্ষা আসার মতো কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে যে কতটুকু আমি কল করব সাবস্ক্রাইব থেকে, সেটা হচ্ছে 1/4। 1/4 এট এ টাইম। আর প্রত্যেকটা কলের মধ্যে সর্বোচ্চ সর্বনিম্ন কতদিন সময় গ্যাপ থাকতে হবে, 14 days। ওয়ান ওয়ান মান্থ কি, 1 মান্থ। একটা কল থেকে আরেকটা কলের ডিফারেন্স খেয়াল করেন। আমি আজকে একটা কল দিলাম, প্রথম কল, আজকে প্রথম আপনাকে কল করলাম বা নোটিশ দিলাম, দিয়ে বললাম যে পেমেন্ট করেন, কত দিনের মধ্যে পেমেন্ট করেন, সেটা হচ্ছে 14 দিন, কমপক্ষে 14 দিন। আর এই যে আজকে কল করলাম 8টা মার্চ মাসে যা করলাম, সরি এপ্রিলে করলাম, তাহলে এই এক কল, দুই কল, তিন কল, চার কল, 4টা কল লাগবে তো টাকাটা কালেকশন করতে। এই যে এক একটা কলের মধ্যে ডিফারেন্স হইতে হবে কমপক্ষে 1 মাস। 1 মাস, জি স্যার। আর একটা কলে 14 দিন সময় দিয়ে পেমেন্টের জন্য কি দিতে হবে, সুযোগ দিতে হবে। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। একটার সাথে একটা গোলাই ফেলেন না, তাহলে পরীক্ষা হ্যাঁ ভুল হবে। স্যার। হ্যাঁ জি বলেন। স্যার আপনি একটু যেটা লাস্টে পড়ালেন স্যার, এখানে একটা জিনিস আমি খেয়াল করলাম, যেখানে শেয়ার হোল্ডার না বলে স্যার মেম্বার বলছে। মেম্বার কেন বললো স্যার? একটু জোরে বলেন, আমার এখানে আজকে কোনো একটা প্রবলেম হয়েছে, আমি আপনাদের এন্ড থেকে সাউন্ড একটু কম পাচ্ছি। স্যার আপনি যদি লাস্ট প্যারাটাতে যান আর কি, যেটা মাত্র পড়াইলেন, হ্যাঁ, ওখানে স্যার যে মেম্বার বলছে, ইচ মেম্বার শেল সাবজেক্ট টু রিসিভিং, ওখানে মেম্বার কেন বললো স্যার, শেয়ার হোল্ডার না বলে? এবার কেন বললো, চেয়ারম্যান কেন বললো না, এই তো এটার কারণটা হলো, মনে করেন একটা কোম্পানির 100 শেয়ার আছে, কত শেয়ার আছে, 100 শেয়ার, তার মধ্যে আপনি একা 90টা শেয়ার নিছেন, আর বাকি 10 জন একটা একটা করে 10টা শেয়ার নিছে। ওকে, তাহলে এই যে আপনি 90টা নিলেন, তাহলে কি আপনি 90 জন মেম্বার না একজন মেম্বার? একজন। একজন। আপনি নাম্বার অফ শেয়ার যতই হোক, আপনাকে একজন হিসেবে কনসিডার করা হবে, আপনার ভোটিং রাইট একটা, তাহলে সেটা কি হবে, এই জন্যই মেম্বার বলেছে। বুঝতে পারছি স্যার? জি স্যার। কেউ যদি একের অধিক নাম্বার অফ শেয়ারের মালিক হন, যত 10 লাখ শেয়ারের মালিক হন, উনি একজন মেম্বার। ক্লিয়ার স্যার? জি স্যার। ওকে, এবার আসেন, এখন বলছে যে জয়েন্টলি যদি কেউ শেয়ার কিনে থাকে, জয়েন্ট শেয়ারে কিনা যায় না, যেমন বিও অ্যাকাউন্টে হাজবেন্ড ওয়াইফ দুজন মিলে একটা বিও অ্যাকাউন্ট হয়, তাহলে তো জয়েন্ট শেয়ার হোল্ডার। জয়েন্ট শেয়ার হোল্ডারের ক্ষেত্রে বলছে যে তাহলে পেটা কি করবে, তাহলে এটা জয়েন্টলি দুজন মিলে পেমেন্ট করতে পারে, একজন করতে পারে, যে কোনো ভাবে হইতে পারে, এককভাবে পেমেন্টটা করে দিতে পারে, অথবা জয়েন্টলি পেমেন্ট করতে পারে। দুজনে এক জয়েন্টলিও লাইবল,
সিঙ্গেলিও লাইবল, এটাই বলছে এখানে। এখন মনে করুন ওই যে আমি নোটিশ দিলাম, বললাম যে আগামী এপ্রিলের 5 তারিখের মধ্যে টাকা পে করতে হবে। এই যে 5 তারিখ বললাম, এই ডেটটা দিয়ে দিলাম, এর মধ্যে পেমেন্টটা করতে হবে, এটাকে বলে দি ডে ডে অ্যাপয়েন্টেড ফর পেমেন্ট, মানে পেমেন্ট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট। তার মানে ওই দিনের মধ্যে টাকাটা দিতে হবে, যে নির্দিষ্ট দিনের মধ্যে টাকাটা দেওয়ার কথা বলছে, এটাকে বলে অ্যাপয়েন্টেড ডেট বলে। কি বলে? অ্যাপয়েন্টেড ডে ফর পেমেন্ট, অ্যাপয়েন্টেড ডে ফর পেমেন্ট বলে। এখন এই অ্যাপয়েন্টেড ডে ফর পেমেন্টের মধ্যে যদি আপনি টাকাটা পে না করেন, তাহলে যে কয়দিন ডিলে করে আপনি পেমেন্ট করবেন, সেটার জন্য কি 5% করে কি করতে হবে? পার মান্থ, সরি পার ইয়ার 5% করে আপনাকে অ্যাপয়েন্টেড ডেটের পর থেকে কাউন্ট করে আপনাকে ইন্টারেস্ট পে করতে হবে। তবে কোম্পানির ডিরেক্টররা চাইলে এই ইন্টারেস্টটা কি করতে পারে? মওকুফ করতে পারে। তাহলে এখানে পরীক্ষা আসার মতো কি কোনো কোশ্চেন আছে স্যার? আপনাদের কি মনে হয় আছে? এখানে 3টা কোশ্চেন আছে। একটা হচ্ছে একটা হচ্ছে যে কল করলে যে ডেটের মধ্যে পেমেন্ট করতে বলা হয়, এটাকে কি বলে? ডে অ্যাপয়েন্টেড ফর পেমেন্ট বলে, রাইট? নাম্বার 2 হচ্ছে যদি ওই অ্যাপয়েন্টেড ডে এর মধ্যে আমি পেমেন্ট না করি, পরবর্তীতে পে করি, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? আমাকে 5% পার অ্যানাম করে ওই অ্যাপয়েন্টেড ডে এর পরবর্তী দিন থেকে ক্যালকুলেশন করে অ্যাকচুয়াল যে পেমেন্ট করলাম সেই দিন পর্যন্ত আমাকে কি করতে হবে? ইন্টারেস্ট পে ইন্টারেস্ট দিতে করতে হবে হবে। স্যার। 2টা কোশ্চেন গেল। 3 নাম্বার কোশ্চেন, এই ইন্টারেস্ট চাইলে ডিরেক্টররা যদি মনে করে, ডিরেক্টরদেরকে স্বাধীনতা দেওয়া আছে কোম্পানি আইনে, যে তারা চাইলে এটা কি করতে পারবে? ওয়াইফ করে দিতে পারবে, মওকুফ করে দিতে পারবে। 3টা কোশ্চেন কি ক্লিয়ার স্যার? জি স্যার। ওকে। এখন ঘটনা হইলো এরকম যে আপনি শেয়ার প্রিমিয়ামে কিনছেন, নমিনাল ভ্যালু বা ফেস ভ্যালু চেয়ে বেশি দামে কিনছেন, তাহলে যত দামেই কিন না কেন, যত টাকা কোম্পানির কাছে আপনি পে করতে দায়ী, সেই অ্যামাউন্টটা পে করতে যতদিন দেরি হবে সেটার উপর 5% করে ইন্টারেস্ট দিতে হবে। এটা এখানে এই যে পরে প্যারাতে বলছে, এই যে এই জায়গাটায়। এখন এমন যদি হয় যে না, এতক্ষণ ছিল যে বাকি থাকতেছে, আপনি পেমেন্ট করছেন না, এমন যদি আপনি আগেই টাকা দিয়ে ফেলেছেন, কল আপ করার আগেই সম্মত হয়ে কোম্পানির ডিরেক্টরদের সাথে কথা বলে আপনি আগেই টাকা দিয়েছেন, কোম্পানির টাকা দরকার, আপনি আগে টাকা দিয়ে ফেলেছেন, তাহলে অন্য সব শেয়ার হোল্ডাররা পে করবে মনে করেন জুন মাসের 10 তারিখে, কিন্তু আপনি জানুয়ারি মাসে পে করে দিয়েছেন, তাহলে আপনি যে আগে পে করে দিলেন, তাহলে এটার জন্য কি আপনি কোনো বেনিফিট পাবেন না? বলছে যে এটা যদি কোম্পানির সাথে মিউচুয়াল এগ্রিমেন্ট হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি 6% পার অ্যানাম করে কি পাবেন? এটা 6% ফিক্সড না, কিন্তু নট এক্সিডিং 6%, মানে 6%-এর বেশি না, 6% পর্যন্ত কি করা যাবে? তাকে ইন্টারেস্ট পে করা যাবে। ব্যাপারটা ক্লিয়ার তো নাকি স্যার? ওকে। এই যে ট্রান্সফার আর ট্রান্সমিশন, গত ক্লাসে আলোচনা করেছিলাম, ট্রান্সফার আর ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য মনে আছে কি স্যার? কোন ক্ষেত্রে শেয়ার ট্রান্সফার বলবো আর কোন ক্ষেত্রে শেয়ার ট্রান্সমিশন বলবো? কারো মনে নাই? গত ক্লাসে এত আলোচনা করলাম। স্যার জীবিত অবস্থা থাকলে স্যার, আর লেগে মৃতর পরে। তার মানে হচ্ছে শেয়ার হোল্ডার নিজে যদি ট্রান্সফার করে সেটাকে বলছে শেয়ার স্যার ট্রান্সফার, নিজে যদি হস্তান্তর করে। আর যদি তার মৃত্যুর পরে স্যার, তার যদি অবর্তমানে তার প্রতিনিধি কেউ হস্তান্তর করে, তাহলে সেটাকে কি বলে? ট্রান্সমিশন। ট্রান্সমিশন। আর এই যে প্রতিনিধি করে সেটাকে বলে বাই ল, সেটা কি? ট্রান্সফার বাই ল। ল এর মাধ্যমে যদি ট্রান্সফার হয় সেটাকে বলবে ট্রান্সমিশন। যেমন আপনি মারা গেলেন, তাহলে আপনার উত্তরাধিকারী কি হবে? আপনি আহ, অসুস্থ হয়ে গেলেন, আনসাউন্ড মাইন্ড হয়ে গেলেন, তাহলে আপনার অবর্তমানে এটা কে কি পাবে? তো সেই ওটা কে ডিসাইড করবে? ল ডিসাইড করবে। এই জন্য বলছে ট্রান্সফার বাই ল। বুঝতে পারছি স্যার? জি স্যার। এখন আপনি মনে করেন আপনার 1000 শেয়ার ছিল, আপনি এখান থেকে 100 শেয়ার আপনার ছোট ভাইয়ের কাছে বিক্রি করবেন, ভালো কথা, আপনি বিক্রির সিদ্ধান্ত নিতেই পারেন। কিন্তু আপনি এই শেয়ার ট্রান্সফার করার জন্য ট্রান্সফার একটা ফর্ম আছে 117, মানে 117, 117 এই 117 নাম্বার ফর্ম ফিল আপ করে শেয়ার ট্রান্সফার করতে হয়। এখন আপনি আপনার ছোট ভাইয়ের নামে শেয়ার ট্রান্সফার
ফর্ম ফিল আপ করে সাইন করে দিয়েছেন, কোম্পানিতে জমা দিয়েছেন। কিন্তু যদি এমন হয় যে ওই শেয়ার যেটা আপনি ট্রান্সফার করছেন এটার পুরো টাকাটা আপনি পে করেন না, আংশিক পেমেন্ট করছেন, কিছু পেমেন্ট বাকি আছে, তাহলে কি শেয়ারটা কি ট্রান্সফার হবে স্যার? না স্যার। আনপেইড কোনো শেয়ার ট্রান্সফার করা যাবে না। না। আপনি মনে করেন একটা শেয়ারের এগেনস্টে আপনার 100 টাকা পে করার কথা, আপনি 50 টাকা পে করেছেন, বাকি 50 টাকা পে করেন নাই, তাহলে আপনি কি করতে পারবেন না, ওই শেয়ারটা বাকি 50 টাকা পেমেন্ট না করে সেটা অন্য কারোর কাছে ট্রান্সফার করতে পারবেন না। আর শেয়ার ট্রান্সফার করার জন্য একটা ফি পে করতে হয়, সেই ফিটা আপনাকে পেমেন্ট করতে হবে, এবং সেটা 10 টাকার বেশি না। কি 10 টাকার বেশি না, এই যেখানে বলা আছে নট এক্সিডিং টাকা 10। তারপর শেয়ার সার্টিফিকেট, আপনি যে শেয়ারের মালিক শেয়ার সার্টিফিকেট আপনার কাছে সেটার সাথে শেয়ার দেখাইতে হবে, এবং ট্রান্সফার করার জন্য যেই আপনার 117 সাইন করেছে সেই ডকুমেন্টটা সহ সাবমিট করতে হবে। করার পর যতদিন পর্যন্ত না এটা কি ট্রান্সফার হয়ে ওই বক্সে তার নামটা আসতেছে, ততদিন পর্যন্ত কিন্তু আগের শেয়ার হোল্ডারই এটার মালিক থাকবেন। এবং এই ফর্মালিটিস গুলো ঠিকমতো ফুলফিল না করলে ডিরেক্টরস কি করবেন, এই শেয়ারটা ট্রান্সফার করার জন্য রেজিস্ট্রেশনের জন্য যে অ্যাপ্লাই করছে সেটা রিফিউজ করবে, এবং রিফিউজ করলে যেদিন অ্যাপ্লিকেশন করেছে সেই দিন থেকে 2 মাসের মধ্যে কি করবে, কেন এই শেয়ারটা ট্রান্সফার তারা রিজেক্ট করে দিয়েছে, রিফিউজ করেছে, সেটার কারণটা উল্লেখ করে তাকে জানাই দিবে নোটিশ দিয়ে। কাকে জানাবে? ট্রান্সফারার এবং ট্রান্সফারি দুইজনকেই জানাবে। এখানে হচ্ছে ফোর ফিচার, এটা মোটামুটি অনেকটা অংশ আমরা আলোচনা করে ফেলেছি। এটা এরকম, ওই যে আমরা মনে করেন কল করেছিলাম যে তুমি শেয়ারের টাকা দাও, কিন্তু সে ওই ডেটের মধ্যে শেয়ারের টাকাটা দিল না, ওই যে অ্যাপয়েন্টেড ডেটের মধ্যে টাকাটা দিল না। টাকা না দিলে আমি কি করব, তাকে আরেকটা কি করতে হবে, রিমাইন্ডার দিতে হবে। এই যে দেখেন, ডে অ্যাপয়েন্টেড ডেটের মধ্যে পেমেন্ট করতে হবে, এবং যদি এটা রিমেইন আনপেইড থাকে তাহলে তাকে আলাদা একটা কি করতে হবে, ফার্দার নোটিশ দিতে হবে, এটার জন্য ইন্টারেস্ট সহ তাকে পে করার জন্য একটা নোটিশ দিতে হবে। এবং সে ওই নোটিশের মধ্যে যে টাইম বলে দিয়েছেন সেই টাইমের সেখানে 14 দিন, কমপক্ষে 14 দিন সময় দিতে হবে। এবং এই সময়ের মধ্যে যদি সে তারপরও ফেল করে তাহলে তার শেয়ারটা কোম্পানি চাইলে কি করতে পারবে, বাজেয়াপ্ত করে নিতে পারবে। এবং এইটাকে বলে ফরফিচার বলে, বাজেয়াপ্ত করা। এবং বাজেয়াপ্ত করবে, করার পর আবার সেটা নোটিশ দিয়ে তাকে জানাই দিবে যে তোমার এই শেয়ারটা আমরা কি করেছি, বাজেয়াপ্ত করেছি, কারণ তোমাকে এই নোটিশ দেওয়া ছিল এই ডেটের মধ্যে এগুলো কমপ্লাই করার, তুমি করো নাই, যার কারণে তোমার এই শেয়ারটা কি করা হলো, ফরফিট করা বাজেয়াপ্ত হলো, করা হবে। বাজেয়াপ্ত করা, এটা এটা বলে জানানো হবে। এবং এটা সিদ্ধান্তটা ফাইনাল একজন ডিরেক্টর যদি এটা একটা সাইন করে দেয়, রেজলিউশন করে ডিরেক্টররা, তাহলে এটাই কি ফাইনাল ডকুমেন্ট, এটার জন্য আর কোনো ডকুমেন্ট আলাদা দরকার নাই। এখন মনে করেন আমরা একটা প্রতিষ্ঠান, কোম্পানি বললো যে এপ্রিল মাসের 30 তারিখের মধ্যে পেমেন্টটা করতে হবে, ফার্দার নোটিশে বলেছে, কিন্তু আপনি করেন নাই। এখন সে দেখলো যে যেহেতু এটা আনপেইড আছে, আপনি কমপ্লাই করেন নাই, সেহেতু সে চাইলে এটা ফরফিট করতে পারে। এখন ফরফিটের জন্য সে একটা রেজলিউশন করে আপনাকে একটা চিঠি দিবে, নোটিশ দিবে। সেটা হয়তো মনে করেন হচ্ছে নোটিশ হচ্ছে মে মাসের 15 তারিখ দিল। এখন যদি মে মাসের 15 তারিখে নোটিশ দিল, তার আগে যদি আপনি কি করেন, যোগাযোগ করে আলাপ করে নেন যে আমি এটার পেমেন্টটা করে দিব, আর যদি ডিরেক্টররা এগ্রি করে, তাহলে কি মানে এটা বিক্রি করার আগ পর্যন্ত, মানে যেমন আপনার কাছ থেকে এটা ফরফিট করে নিল, নিয়ে এটা যতক্ষণ পর্যন্ত না অন্য কারো কাছে বিক্রি করে দিচ্ছে, তার আগ পর্যন্ত আপনি চাইলে এটা, ডিরেক্টররা চাইলে কি করতে পারবে, ওই যাকে প্রথমে অ্যালট করা হয়েছিল তাকে পেমেন্টটা পাওয়ার সাপেক্ষে তাকে শেয়ারটা দিয়ে দিতে পারে। কিন্তু যদি এটা অন্য কারোর কাছে সেল হয়ে যায় তাহলে তার সেই সুযোগ নাই। সেল অন্য কারোর কাছে, আপনার ফরফিটেড শেয়ারটা অন্য কারোর কাছে সেল করার আগ পর্যন্ত এটা ডিরেক্টররা চাইলে কি করতে পারে, ওই যে ফরফিট করলো সেটাকে ক্যান্সেল করে দিয়ে আপনাকে এটা ট্রান্সফার করে দিতে, আপনাকে টাকার বিনিময়ে আপনাকে শেয়ারটা ট্রান্সফার করে দিতে পারে। কিন্তু যদি এর মধ্যে বিক্রি হয়ে যায়, মনে করেন 10,000 শেয়ার ছিল, এর মধ্যে 500 শেয়ার বিক্রি করে ফেলছে, তাহলে এই বাকি 500 শেয়ার আপনাকে সে চাইলে আপনাকে কি করতে পারে, টাকা দিলে আপনাকে ট্রান্সফার করে দিবে। কিন্তু ওই যেই 500 বিক্রি করে দিয়েছে সেটা আর কিছু করার নাই।
এখন আপনি যদি এমন হয় যে শেয়ারের টাকা আর পেই করেন নাই, তখন কোম্পানি চাইলে আপনার এটা তো প্রফিট করবেই, এবং যেই টাকাটা আনপেড ছিল সেই টাকাটা আপনাকে কিন্তু পে করতে হবে, এটা কিন্তু মাপ নাই। আর পে না করলে এটা কোর্টে যাবে। কোথায় যাবে? কোর্টে যাবে। তখন কিন্তু আরো বিপদ। তার মানে আপনি শেয়ার যে আমি সাবস্ক্রাইব করছিলাম কিন্তু টাকাটা পে করছি না, আমি এখন আনসাবস্ক্রাইব করব, এখন এটা যদি আপনার ওই পেমেন্ট কল আপ করার পরে যে নোটিশ দিল সবগুলো কমপ্লাই ডেট পার হওয়ার পরে আপনি এটা ফরফিট হওয়ার পরে আপনার এই অবস্থা দাঁড়ায়, তাহলে আপনার ওই আনপেইড টাকাটা আপনাকে ক্লিয়ার করতে হবে। এই যে এখানে বলা আছে রিমেইন লায়াবল টু পে, দেখেন লাল কালার করা আছে। এবং এই যে ডিরেক্টররা যে শেয়ারটা যে কি হলো প্রফিট হলো, এটা একটা ডিক্লারেশন, ভেরিফাইড ডিক্লারেশন সে ইস্যু করবে। এটাই হচ্ছে এই শেয়ারটা যে প্রফিট হয়েছে এটার একটা কনক্লুসিভ এভিডেন্স। তাহলে কনক্লুসিভ এভিডেন্স কি বলবো? সেটা হচ্ছে ভেরিফাইড বাই ডিক্লারেশন বাই এ কি ডিরেক্টর, যে কোনো একজন ডিরেক্টর যদি এটা ভেরিফাই করে দেয় ডিক্লারেশনটা, তাহলে সেটা কি কনক্লুসিভ এভিডেন্স হিসেবে চিহ্নিত হবে। আমরা একটু আগে আলোচনা করেছিলাম শুরুর দিকে শেয়ার থেকে কিভাবে স্টকে কনভার্ট করা যায়, স্টক থেকে আবার শেয়ারে আবার কিভাবে কনভার্ট করা যায় সেটা। ওকে, এখানে হচ্ছে শেয়ার ওয়ারেন্ট। শেয়ারের ওয়ারেন্টটা কি? এটা হচ্ছে আপনি একটা রাইট কিনতে পারেন, এক কোম্পানি শেয়ারের ওয়ারেন্ট ইস্যু করে, সেখানে কি থাকে যে আপনাকে একটা ডকুমেন্ট দিবে, যে ডকুমেন্টের মধ্যে বলা থাকবে তুমি যদি এই ডকুমেন্টটা পারচেজ করো তাহলে এই কোম্পানির শেয়ার আগামী 1 বছরের মধ্যে এই টাকায় 10 টাকায় বা 20 টাকা বা 25 টাকা বা 30 টাকায় কিনতে পারবা, একটা নির্দিষ্ট রেট বলে দিবে যে 40 টাকায় কিনতে পারবা। দেখা গেল যে 1 বছর পরে যখন সে কিনতে গেল এটার মার্কেট প্রাইস 100 টাকা, কিন্তু সে কত টাকা কিনতে পারবে? 40 টাকা, 40 টাকায়। তাহলে যারা শেয়ার ওয়ারেন্ট নিচ্ছে তাহলে তারা কি করছে? তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত টাইম পাচ্ছে যে এই টাইমের মধ্যে সে সিদ্ধান্ত নিতে পারে যে সে যে ওয়ারেন্টটা কিনলো এটাকে সে শেয়ারে কনভার্ট করবে কিনা, অর্ডিনারি শেয়ারে কনভার্ট করবে কিনা। এবং যদি সে করতে চায় তাহলে মার্কেট প্রাইসে তাকে শেয়ারটা কিনতে হবে না, ওটা পে করতে হবে তাকে। ওই যে শেয়ার ওয়ারেন্টের মধ্যে যে প্রাইসটা উল্লেখ করা থাকবে সেই দামে, এটা নর্মালি কি হয় মার্কেট প্রাইসের চেয়ে অনেকটুকু কম দামে উল্লেখ করা থাকে, যাতে করে নইলে কি মার্কেট প্রাইসে উল্লেখ করা থাকলে কি কেউ 1 বছর আগে 1 বছর পরে শেয়ার নিবে আর 1 বছর আগে টাকা দিয়ে দিবে? স্যার, দিবে না। কোম্পানি যখন টাকার প্রয়োজন হয় তখন কোম্পানি শেয়ার ওয়ারেন্ট ইস্যু করেও করতে পারে। কেন করতে পারে? কারণ যারা শেয়ার ওয়ারেন্ট নিল তার কাছে অপশন থাকলো যে সে চাইলে এটা শেয়ার কিনতে পারবে, কনভার্ট হইতে পারবে, না চাইলে সে কি করতে পারবে? এক্সারসাইজ করলো না। কিন্তু কোম্পানির যে টাকা, তার ওয়ারেন্ট থেকে কমে যায় এরকম হয় কখনো স্যার? জি ওয়ারেন্টের প্রাইসটা থেকে যদি কমে যায় স্যার মার্কেট প্রাইসটা, এটা হয় নাকি কখনো? এটা নর্মালি হয় না, কারণ শেয়ার ওয়ারেন্ট প্রাইসটা এমন ভাবে সেট করা হয় যেটা মার্কেট প্রাইসের চেয়ে একটু কম, কিন্তু ওই নমিনাল ভ্যালু বা এর নিচে আসে না। কারণ এটা দুই পক্ষই তো চিন্তা করে, যে কিনবে বা যে বিক্রি করবে তারা তো দুজনে উইন উইন সিচুয়েশন কি করে চিন্তা করে। আপনাদের ম্যানুয়ালে কিন্তু এই যে ইয়েলো কালার করা আমি যেটুকু দিয়েছি এটা কিন্তু ম্যানুয়ালে নাই, এটা আমি এডিশনালি আপনাদের জন্য অ্যাড করে দিয়েছি শেয়ার ওয়ারেন্টের ডেফিনেশনটা বোঝানোর জন্য। ওকে, জি স্যার। তাহলে আপনি সেই যেই ওয়ারেন্টের যে রাইটটা আপনি চাইলে তখন এটা এক্সারসাইজ করবেন, করলে তখন আপনি শেয়ার কিনতে পারবেন। মার্কেট প্রাইস যদি 100 টাকা থাকে কিন্তু ওখানে উল্লেখ করা ছিল কত? 40 টাকা, তাহলে আপনি 40 টাকা কিনতে পারবেন। এখন শেয়ার ওয়ারেন্টটা যদি আপনি ডিপোজিট করে দেন, যে আমি এই শেয়ার ওয়ারেন্টটা জমা দিলাম, জমা দিয়ে আমি কি করব? এটা শেয়ারে কনভার্ট করব। তাহলে আপনি যেদিন জমা দিলেন সেই দিনই আপনি মেম্বার হিসেবে আপনার রাইটটা জন্মায় না, যেদিন জমা দিবেন তার 2 দিন পরে জন্মায়। কয়দিন পরে জন্মায়? 2 দিন পর। 2 দিন পরে। এই যে এখানে দেখেন দ্য কোম্পানি শেল অন 2 days রিটার্ন নোটিশ রিটার্ন দ্য ডিপোজিটর। তাহলে এখানে এই যে 2 clear days এক্সপাইরেশন দেখছেন, এখানে হচ্ছে যে 2 দিন লাগবে। কমপক্ষে কয়দিন লাগবে? 2 দিন পর থেকে আপনি কোম্পানি মিটিং টিটিং সব জায়গায় অ্যাটেন্ড করতে পারবেন। কিন্তু ডিপোজিটটা এই শেয়ার ওয়ারেন্টটা জমা দিয়ে যে আমি জমা দিছি, আমি অর্ডিনারি শেয়ার হোল্ডার গেছি, কাল আজকে থেকে আমি মিটিং এ জয়েন করবো, এটা হবে না। এটা কমপক্ষে 2টা ক্লিয়ার ওয়ার্কিং ডেজ লাগবে। দ্যাট মিনস 2 দিন মানে একদম 100% 2 দিন, জাস্ট ডে কাউন্ট না, ডেট কাউন্ট না, একদম 24 মিলে 48 আওয়ার্স পার হইতে হবে। বুঝতে পারছি স্যার?
যাদের শেয়ার ওয়ারেন্ট থাকে তারা কি সকল বেনিফিট পায়, শুধুমাত্র তারা ভোটিং রাইটস থাকে না, তারা মিটিং এ জয়েন করতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না। যখনই সে ওয়ারেন্টটা জমা দিয়ে অর্ডিনারি শেয়ার হোল্ডারে কনভার্ট হয়ে যায়, তখন সে এজ এ শেয়ার হোল্ডার সকল ধরনের কি করতে পারে, রাইটস কমপ্লাই করতে পারে। এইখানে বলছে যে শেয়ার ক্যাপিটাল অল্টার করতে গেলে, বলছে যে যদি শেয়ার ক্যাপিটাল অল্টার করতে গেলে এটা তার মেমোরান্ডামে যতটুকু অথরাইজ ক্যাপিটাল আছে সেটার মধ্যে থাকে, তাহলে সে এটা আর্টিকেল অ্যাসোসিয়েশনের মধ্যে থাকে, তাহলে সে কি করবে, সে একটা রেজুলেশন করে এটা পরিবর্তন করতে পারবে। কিন্তু যদি এমন হয় যে না, তার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের মধ্যে এরকম কোনো ক্লজ নাই, তাহলে আগে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে একটা ক্লজ ইনক্লুড করতে হবে, আগে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অল্টার করতে হবে, দেন তারপর সে শেয়ার ক্যাপিটালের জন্য স্পেশাল রেজুলেশন পাস করতে পারে কোম্পানি। আর যদি এমন হয় যে না, অথরাইজ ক্যাপিটাল যা লিমিট সেটা শেষ, তাহলে তাকে আগে ওনার নাম অথরাইজ ক্যাপিটালটা ইনক্রিজ করে আসতে হবে, দেন তাকে শেয়ার ক্যাপিটাল রেজ করতে হবে। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। এইটুক পর্যন্ত হচ্ছে আজকের আলোচনা। আগামী ক্লাসে আমরা পড়বো হচ্ছে ডিরেক্টর। আজকে আমরা যেইটুক পড়লাম এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন পরীক্ষা আসে, সো আমাদেরকে একটু রিভিশন নিতে হবে বাসায়, দেখবেন যে তাহলে পরীক্ষার কোনো সমস্যা হবে না। এবং এই যে গতকালকে পরীক্ষার রেজাল্ট দিয়েছে জানেন তো, সার্টিফিকেট লেভেলের। জি স্যার। জি স্যার। ওইখানে যেটা রেজাল্ট বোঝা গেল সেটা হলো, আমার যে স্টুডেন্ট গুলো পরীক্ষা দিয়েছে, বিজনেস ল আমার ক্লাস করেছে, তারা ম্যাক্সিমামই পাশ করে গেছে, যারা আসলে পড়াশোনা করেছে বা একটু লেগেছিল সবাই পাশ করেছে। আর এর বাইরেও অনেকগুলো স্টুডেন্ট পাশ করেছে। কিভাবে? তারা আমার যে ক্লাসের যে ভিডিওগুলা সেগুলো তারা ইউটিউব থেকে দেখে দেখে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, আমাকে ফোন করে জানিয়েছে। আপনারাও যদি, আমি আশা করি যে আপনারাও যদি একটু অ্যাটেন্টিভ থাকেন, আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেন অথবা রেকর্ডটা পরে একটু দেখেন, তাহলে আপনাদের পাশ করতে কোনো সমস্যা হওয়ার কথা না। বুঝতে পারছি স্যার? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। জি স্যার। ওকে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।